ড্রামার শুরুতে মেরি নামের এই মেয়েটিকে দেখানো হয় যে একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। সে বেশ আত্মবিশ্বাসের সাথে সবার সামনে নিজের প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু ইন্টারভিউয়াররা তার কথায় বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। উল্টো তারা বারবার মেরির সাজগোজ আর চেহারা নিয়ে তাকে অপমান করছিল। এতে রেগে গিয়ে মেরি তাদের পরিষ্কার জানিয়ে দেয় যে তার এই চাকরির কোনো প্রয়োজন নেই। এ নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়, যা বাইরে বসে থাকা লোকেরাও শুনতে পায়। এরপর মেরি তার অ্যাসিস্ট্যান্ট সঙ্গের সাথে কথা বলে। সে সঙ্গে জানায় যে এখন থেকে সেই তার একমাত্র কর্মচারী, তবে মেরি তাকে ঠিকঠাক বেতন দেবে। ঠিক তখনই তারা একটা ক্যাফে প্রজেক্টের কাজ পায়, কিন্তু ক্লায়েন্ট শর্ত দেয় যে তারা আগে তাদের কাজের স্যাম্পল দেখতে চায়। মেরি সঙ্গে বলে যে এই প্রজেক্টে পুরো মন দিতে হবে। এরপর মেরি একটা প্রিন্ট শপে যায় তার ডিজাইনের লগো তৈরি করতে। সেখান থেকে সে একটা আংটির দোকানে গিয়ে নিজের বিয়ের আংটি কেনে। আসলে মেরির খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। তার বয়ফ্রেন্ড কিম ওজোর সাথে তার 5 বছরের পুরনো সম্পর্ক, এমনকি তাদের আইনি বিয়ে বা রেজিস্ট্রিও হয়ে গেছে। মেরি বিয়ের সব প্রস্তুতি একটা লম্বা লিস্ট বানাচ্ছিল। বিয়ের জায়গা, পোশাক থেকে শুরু করে হানিমুন সবই সে ঠিক করে ফেলে। সে উজুকে ফোন করে এসব জানাতে চায়, কিন্তু সেই সময় উজু তার এক অন্য গার্লফ্রেন্ড জেরির সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, তাই সে মেরির কল ইগনোর করে দেয়। পরে সে একটা ছোট মেসেজ পাঠিয়ে তাকে জানিয়ে দেয় যে সে এখন খুব ব্যস্ত আছে। উজু ফোন না ধরায় মেরি বেশ মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটে। তখনই টেডি বিয়ারের পোশাক পরা একজনের সাথে তার ধাক্কা লাগে। এরপর সে উজু আর তার নতুন ফ্ল্যাটে গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে। এই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট মেরির মা দিয়েছিল। মেরি তার মাকে বলে যে উজুর মা বিয়ের খরচ অহেতুক বাড়িয়ে দিচ্ছে। মেরির মা তাকে বোঝায় যে উজুর পরিবার যেহেতু বড় লোক, তাই বিয়েটা সেভাবে জাঁকজমক করে করতে হবে। মেরি অভিযোগ করে বলে যে বিয়ের সব দায়িত্ব যেন শুধু তার একার ঘাড়েই চেপেছে। উজু তাকে কোনো কাজে সাহায্যই করছে না। এরপর যখন সে বেডরুমে যায়, তখন বালিশের উপর অন্য কারোর চুল আর মেঝেতে একটা কানের দুল পরে থাকতে দেখে সে। এটি দেখে সে বেশ অবাক হয়। পরের সিনে দেখা যায় যে মেরি আর উজু দুজনে একটা ক্যাফেতে বসে আছে। মেরি জানতে চায় যে জেনি মেয়েটা আসলে কে, যে মেরি সব ইনস্টাগ্রাম ফটোতে লাইক দিয়েছে। উজু তখন আমতা আমতা করে বলে যে সে তার শুধু একজন বন্ধু, তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মেরি তখন সেই কানের দুলটা বের করে জিজ্ঞেস করে যে এটা তাদের ঘরে কিভাবে এসেছে। উজু ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মেরি প্রমাণ করে দেয় যে ওটা জেনিরই দুল। ধরা পড়ে যাওয়ার পর উজু তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে যে জেনির সাথে তার সম্পর্কটা সেফ একটা টাইম পাস, আর কিছুই নয়। কিন্তু মেরি তাকে আর বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই ওজোর ফোনে জেনির মেসেজ আসে আর একটি ছবিও আসে। সে ফোনটা লুকানোর চেষ্টা করলো, মেরি তাকে ধরে ফেলে। ঝগড়া এতটাই বেড়ে যায় যে ক্যাফেতে থাকা সবাই তাদের দিকেই তাকিয়ে থাকে। উজু রাগের মাথায় মেরির ফোন ভেঙে ফেলে, আর ভুলবশত মেরির হাতেও চোট লেগে যায়। কাঁদতে কাঁদতে মেরি জানিয়ে দেয় যে সে ব্রেকআপ করতে চায়, আর তার মায়ের থেকে নেওয়া সব টাকাও সে ফেরত দিয়ে দেবে। যাওয়ার সময় সে উজুর মুখে কফিও ছুঁড়ে মারে। অন্যদিকে গল্পে এন্ট্রি নেয় মেল লিড কিম ওজো, তবে এ এক অন্য ওজো যে বিদেশ থেকে ফিরছে। ফ্লাইটে সে এক বৃদ্ধার পাশে বসে থাকে। তখন তাকে সিট বদলানোর অনুরোধ করা হলে সে তাকে সাফ মানা করে দেয়। তখন ফ্ল্যাশব্যাকে জানা যায় ওই বৃদ্ধার ছেলে আসলে তার মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এই ওজো সেটা হতে দেয়নি। প্লেন ল্যান্ড করার পর তার ঠাকুমার ফোন আসে। সে চায় ওজো আবার কাজে ফিরুক, কিন্তু সে জানায় যে সে 1 মাস ঘুরে বেড়াতে চায়। পুরো 1 মাসের ট্রিপে কাটিয়ে দেয়, একটা বিড়াল পুষে আর জীবনটা নিজের মতো করে উপভোগ করে। ফেরার সময় হোমস্টের মালকিন তাকে কিছু রুটি উপহার দেয় আর জানায় যে তার পরিবার কোরিয়ার অন্যতম বড় একটা বেকারি চালায়। অন্যদিকে মেরি আর তার প্রাক্তন ওজোর ডিভোর্স ফাইনাল হয়ে যায়। কোর্ট থেকে বেরোনোর সময় মেরি তাকে কিছু দরকারি কাগজ জমা দিতে বলে, কিন্তু ঠিক তখনই জেনির ফোন আসে আর ওজো মেরিকে মাঝ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। রাগে মেরি তাকে গালিগালাজ করতে থাকে আর বাসে উঠে কান্নায় ভেঙে পড়ে। তার মনে পড়তে থাকে আগে ওজো কত মিষ্টি ছিল, তাদের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, অথচ এখন সে কতটা বদলে গেছে। মনে সব রাগ মেটাতে সে একা একটা বেসবল গ্রাউন্ডে গিয়ে বলে ব্যাট করতে থাকে আর ডুকরে ডুকরে কাঁদতে থাকে। এরপর যখন সে বাড়ি ফেরে, তখন একজন পুলিশ এসে তাকে জানায় যে সে নতুন যে বাড়িটা কিনেছে সেটা আসলে একটা ফ্রড কেস ছিল। বাড়ির আসল মালিক ফিরে এসেছে আর তাকে এখনই ঘর খালি করতে হবে। এই বড় ধাক্কা সামলাতে না পেরে মেরি তার প্রাক্তনকে ফোন করে, কিন্তু সে তাকে পাত্তাই দেয় না, বরং তার ফোনটা বন্ধ করে দেয়। প্রচন্ড দুঃখে ভেঙে পড়ে মেরি আর সে প্রচুর মদ পান করতে থাকে। ঠিক তখনই তার মা তাকে ফোন করে বিয়ের তোড়জোড়ের কথা বলে আর জানায় যে সে তার শ্বশুর বাড়ির লোকজনের জন্য খাবার পাঠাচ্ছে। তার মায়ের কথা শুনে মেরি আরো বেশি কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই অন্য ওজো অর্থাৎ নতুন ওজো নিজের গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নেশায় বুধ হয়ে থাকা মেরি চলন্ত গাড়ির সামনে চলে আসে আর হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওজো তাকে হাসপাতালে নিতে চাইলো, সে তাকে মানা করে দেয়। এরপর ওজো যখন তার ফোন নাম্বারটা সেভ করে, তখন মেরি দেখে যে তার নামও ওজো।
সে ভাবতে থাকে যে এটাই বোঝে তার সেই প্রাক্তন বয়ফ্রেন্ড, আর সে তাকে মারধর করতে শুরু করে দেয়। তাদের দুজনের ঝগড়ার কাণ্ড কারখানা এতটাই হাসির ছিল যে পথচারীরাও দাঁড়িয়ে তাদের ভিডিও করতে শুরু করে। এরপর মেরি ভুল করে একটা ক্যাকটাসের উপর বসে পড়ে আর যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর কোনো উপায় না পেয়ে অজু তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নার্স পর্যন্ত মেরির অবস্থা দেখে তার হাসি চেপে রাখতে পারছিল না। হাসপাতালে অজুর বন্ধু গং আসে, যে পেশায় একজন ডাক্তার। সে মেরির চিকিৎসা করে। অজু তাকে ধন্যবাদ জানায় ঠিকই, কিন্তু কফির অফার ফিরিয়ে দেয়, কারণ সে মেরিকে একা ফেলে যেতে চায়নি। এরপর সে মেরিকে বাড়ি পৌঁছে দিতে যায়। গাড়িতে মেরির অবস্থা এমন ছিল যে সে ঠিক মতো সিটে বসতেও পারছিল না। সিটের উপর সে রীতিমতো হাঁটু গেড়ে বসে থাকে। লজ্জায় মেরি অজুর দিকে তাকাতেও পারছিল না। সে তার কাছে ক্ষমা চায় আর নিজের দুঃখের কথাগুলো তাকে বলতে থাকে। অজু হাসাহাসি করে বলে যে তার মুখ থেকে সবসময় মদের গন্ধ বেরোচ্ছে। সকাল হলে মেরি খুব বিষণ্ণ মনে রাস্তার ধারে বসে থাকে। ঠিক তখনই খিদের চোটে তার পেট থেকে আওয়াজ আসতে থাকে, আর অজু তাকে কিছু খেয়ে নেওয়ার পরামর্শ দেয়। সেই দিনে একটা মলে কাপড় লটারি কন্টেস্ট চলছিল, যেখানে বিজয়ী যুগলের জন্য পুরস্কার হিসেবে ছিল একটি বিলাসবহুল বাড়ি। মলের সিও লিখকে আসলে মেয়রের এক আত্মীয়র নাম লটারিতে তোলার কথা ছিল, কিন্তু ভুলবশত সেই কার্ডটি নিচে পড়ে যায়। আর সিও যে কার্ডটি তোলে তাতে নাম লেখা ছিল মেরি আর কি মজুর। পুরো ঘটনাটি লাইভ চলতে থাকে আর সিও এতে রীতিমতো একদম স্তব্ধ হয়ে যায়। কোম্পানি থেকে মেরিকে ফোন করে জানানো হয় যে সে একটি বাড়ি জিতেছে। ঘুমের ঘোরে থাকায় মেরি প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু বাড়ি শব্দটা শুনেই তার মনে পড়ে যায় সেই টেডি বিয়ারের কস্টিউম পরা লোকটার সাথে ধাক্কা খাওয়ার পর সে মজার ছলে একটা কাপড় ফর্ম ফিল আপ করেছিল, আর তাতে অজুর সাথে তার বিয়ের নামটাই লিখেছিল। এরপর সে যখন অনলাইনে তার ম্যারেজ স্ট্যাটাস চেক করে, সে দেখে যে তাদের ডিভোর্সের কাগজগুলো এখনো জমা পড়েনি, অর্থাৎ খাতায় কলমে সে এখনো বিবাহিত। এটি দেখে তো খুশিতে সে আত্মহারা হয়ে যায়। সে দ্রুত সব নথিপত্র কোম্পানিতে পাঠিয়ে দেয়, কিন্তু কোম্পানি থেকে জানানো হয় যে তার স্বামীকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে। এই কথা শুনে তো মেরি প্রচন্ড বিপদে পড়ে যায়। সে আবারও তার প্রাক্তনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে তাকে ব্লক করে দিয়েছে। ঠিক তখনই নতুন ওজোর মেসেজ আসে তার কাছে। সে লিখে যে তুমি ঠিক আছো তো? আর তখনই মেরির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। অন্যদিকে অজু তার বিছানায় ঘুমাচ্ছিল আর সে ছোটবেলার একটা স্বপ্ন দেখছিল। সে দেখে যে ছোটবেলায় তার বাবা মায়ের সাথে গাড়িতে কোথাও যাচ্ছে, আর তখনই তাদের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই স্বপ্ন দেখে আতঙ্কে অজুর ঘুম ভেঙে যায়। ঘাবড়ে গিয়ে সে তাড়াতাড়ি নিজের ওষুধ খেয়ে নেয়। ওদিকে মেরি ভাবছিল যে অজুর কাছে সাহায্য চাওয়াটা কি তার ঠিক হবে, কিন্তু গতরাতে অজু যেভাবে তাকে সাহায্য করেছিল আর হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেটা ভেবে সে আবার সাহস যোগায়। মেরি অজুকে ফোন করে দেখা করতে বলে, আর অজু তার কথায় রাজি হয়ে যায়। দুজনে একটা ক্যাফেতে দেখা করে। মেরি তাকে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি কি বিবাহিত? অজু না বলতেই মেরি তাকে অনুরোধ করে তার স্বামীর নাটক করার জন্য। তার এই কথা শুনে অজু তো যেন আকাশ থেকে পড়ে। মেরি তাকে বোঝানোর চেষ্টা করে যে একটা খুব জরুরি কাজের জন্য তার এই সাহায্যটুকু দরকার। অজু মনে করে এটা নিশ্চয়ই কোনো ফ্রড কেস হবে, তাই সে ঠিক করে যে শনিবারের মিটিং এ গিয়ে সে মেরির আসল রূপ সবার সামনে ফাঁস করে দেয়। অন্যদিকে অজুর ঠাকুমাকে দেখানো হয় যে এই কোম্পানির চেয়ারম্যান। সে অজুকে মার্কেটিং ডিপার্টমেন্টের টিম লিডার বানিয়ে দেয়। এতে অজুর পিসি মিয়ং প্রচন্ড রেগে যায়, কারণ সে চেয়েছিল এই পজিশনটা যেন তার ছেলে ইয়ং সুই পায়। মিয়ং আর চেয়ারম্যানের মধ্যে এই নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। তখন মিয়ং এর স্বামী জাঙান দুজনকে শান্ত করে বলে যে দুজনকে সুযোগ দেওয়া উচিত। এদিকে অজুর বন্ধু গিয়ং তার সাথে দেখা করতে আসে। অজু তাকে বলে যে সে শুধুমাত্র তার ঠাকুমার কথা রাখতেই চাকরিতে যোগ দিচ্ছে। গিয়ং তাকে বোঝায় যেটা তার নিজের ভবিষ্যতের জন্য ভালো। এরপর সে কথার মোড় ঘুরিয়ে মেরির ব্যাপারে জানতে চায়। অজু জানায় যে মেরি তাকে তার স্বামী হওয়ার নাটক করতে বলেছে। তার কথা শুনে গিয়ং অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে মেরিকে তাকে পছন্দ করে কিনা, কিন্তু অজু তা অস্বীকার করে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে সেখানে পড়ে যায়। অজু তাকে সাহায্য করতে গিয়ে বলে তুমি যদি কাঁদো তবে বাঘ এসে তোমাকে নিয়ে যাবে। এই কথাটা শুনেই অজুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠিক একই কথা তাকে ছোটবেলায় একটা মেয়েও বলেছিল, যে তাকে একটা টেডি বিয়ার দিয়েছিল। সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। অন্যদিকে মেরির বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ বাড়িটি রেনোভেশন করা হবে। মেরির যাওয়ার মতো আর কোনো জায়গায় থাকে না। ঠিক সেই সময় তার মা ফোন করে তার বিয়ের তারিখ জানতে চায়, কারণ মেরির ছোট বোন সুরি আমেরিকায় থাকে। সে তার বিয়ের তারিখ অনুযায়ী ফ্লাইট বুক করতে চায়। মেরি জানায় যে এখনো তারিখ সে জানে না। তার মা ভাবতে থাকে যে মেরি নিশ্চয়ই আবার তার স্বামীর সাথে ঝগড়া করেছে। মেরি আসল সত্যিটা তার মাকে বলতে পারছিল না। পরদিন অজু অফিসে জয়েন করে। জাঙ্গান তাকে টিমের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে মিসেস হুই, অংশুক আর সোজং ছিল। সোজং তো প্রথম দেখাতে অজুর প্রেমে পড়ে যায়। একটি মিটিং এ ইয়ংসু প্রশ্ন করে বলে যে তাদের প্যাকেট ডিজাইন করা কোম্পানির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে কপিরাইট মামলা হতে পারে। চেয়ারম্যান তখন অজুর কাছে সমাধান চায়। অজু জানায় যে সে এখনই কোম্পানির সিওর সাথে কথা বলবে
সুজন যখন ফোন করে দেখা যায় সেই কোম্পানির সিও আর কেউ নয়, স্বয়ং মেরি। মেরির পার্টনার সং তাকে পরামর্শ দেয় চুক্তির জন্য 50 মিলিয়ন দাবি করতে, যা ছিল অনেক বড় অঙ্কের টাকা। অঙ্কটা শুনে সুজন রীতিমতো আকাশ থেকে পড়ে। আসলেই পুরোটাই ছিল ইয়ংসুর একটা চাল, যাতে ওজোর ভাবমূর্তি নষ্ট করা যায়। সং মেরিকে বোঝানোর চেষ্টা করে যে তাদের কোনো অজানা ইয়ংসুর কথা অতটা বিশ্বাস করা উচিত হয়নি, কিন্তু মেরি জানায় যে সে তার ফোন পাওয়ার পরেই কাজের অর্ডারটা পেয়েছিল। অন্যদিকে বোর্ডে কোম্পানির সিও লিসাংকে প্রচন্ড রেগে থাকতে দেখা যায়। তাদের হাউস গিভওয়ে প্রজেক্টে যে গোলমাল হয়েছে তার জন্য তাকে মেয়রের কাছে জবাবদিহি করতে হয়। তার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর সাঙ্গুন সে সিওকে 3 মাস আগের কথা মনে করিয়ে দেয়। তখন তারা ঘুষের ঝামেলা থেকে বাঁচতে এই লটারির প্ল্যান করেছিল, যাতে মেয়রের আত্মীয়দের বাড়ি দেওয়া যায়। আর সবার কাছে মনে হয় যে পুরো প্রক্রিয়াটি একদম স্বচ্ছ ছিল। এখন সেই সাঙ্গুন মেরিকে মেসেজ পাঠিয়ে দেয় যে তাকে শনিবার তার স্বামীর সাথেই আসতে হবে, অন্যথায় তার জেতা পুরস্কার বাতিল হয়ে যাবে। এই খবর পেয়ে মেরি খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে এখন তার প্রাক্তন বয়ফ্রেন্ডের কাছেই তাকে আবার ফিরে যেতে হবে। কিন্তু যখন সে তার প্রাক্তনের মা আর বোনের সাথে দেখা করে, তারা মেরিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তারা তাকে গরিব আর ভিখারি বলে অপমান করতে থাকে আর বলে যে সে তাদের ছেলের যোগ্য নয়। মেরিও তখন রাগের মাথায় বলে দেয় যে তাদের ছেলেও তার মায়ের মতোই জঘন্য হয়েছে। এই ঝগড়ার পর সে সেখান থেকে বেরিয়ে আসে আর মনে মনে ঠিক করে সে আর কখনোই এখানে ফিরে যাবে না। তখনই সঙ্গের ফোন আসে আর সে মিটিং এর জন্য দৌড় দেয়। অন্যদিকে ওজো সেই কোম্পানির সিওর সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু পথে তার সাথে ইয়ংসুর দেখা হয়। ইয়ংসু তাকে চ্যালেঞ্জ করে বলে ওজো যদি কন্ট্রাক্ট রিনিউ করতে পারে তবে সে মেনে নেবে যে ওজোই পদের যোগ্য, নয়তো ওজোকে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে। ওজো তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর মিটিং এ ওজো আর মেরি সামনাসামনি হয়। সুজং বাইরে যেতে মেরি ওজোকে খুলে বলে যে বাড়িটা জেতার জন্য ওজোকে তার স্বামীর অভিনয় করতে হবে। মেরি আরো জানায় যে তার কাছে এখন থাকার মতো কোনো জায়গা নেই, আর এই বাড়িটা বিক্রি করে সে তার সব ধার দেনা মেটাতে পারবে, নয়তো তার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ওজো প্রথমে রাজি হতে চায় না, কিন্তু ইয়ংসোর দেয়া সেই চ্যালেঞ্জের কথা তার মনে পড়ে যায় আর শেষমেশ সে মেরির কথায় রাজি হয়। তবে সে জানিয়ে দেয় যে সে শুধু এই একবারের জন্য তাকে সাহায্য করবে। এরপর শনিবার তারা দুজনে বোটে কোম্পানির অফিসে যায়। মির ওজোকে তার প্রাক্তনের মতো করে সাজিয়ে দেয়। সে তাকে বিয়ের আংটি আর একটা চশমা পরতে দেয়। ওজো কোনো কথা না বলে সেগুলো পরে নেয়। এরপর সাঙ্গুন এসে জানায় যে আজ বিজয়ী কাপড়ের ছবি সহ একটি আর্টিকেল বের হবে আর সেই সাথে ফটোশুটও করা হবে। ওজো এতে ভয় পেয়ে যায় যে তার আসল পরিচয় জানাজানি হয়ে যেতে পারে, তাই সে চট করে একটা বাহানা দেয় যে তাকে আফ্রিকান ভাইরাসের টেস্ট করাতে হবে। এই কথা শুনে স্টাফরা সবাই ঘাবড়ে যায় আর ওজোকে একটা মাস্ক দেয়। আর শেষমেশ মাস্ক পরে মেরি আর ওজো ফটোশুট শেষ করে। এরপর সাঙ্গন তাদের নতুন বাড়িটা দেখাতে নিয়ে যায়। বাড়িটা যেমন আলিশান তেমনই সুন্দর ছিল, কিন্তু সাঙ্গন একটা শর্তের কথা জানায়। তারা আগামী 3 মাসে বাড়িটা বিক্রি করতে পারবে না, কারণ কোম্পানি পুরো সময়টা তাদের পর্যবেক্ষণ করবে। আরো বড় দুশ্চিন্তার ব্যাপার হলো সাঙ্গুন নিজেই হতে চলেছে তাদের বাড়ির প্রতিবেশী। ওজো তার এই কথা শুনে একদম হকচকিয়ে যায় আর সাফ জানিয়ে দেয় যে সে আর এসবের মধ্যে নেই। মেরি তখন কাঁদতে কাঁদতে বলে যে তার যাওয়ার আর কোনো জায়গা নেই, কিন্তু ওজো আংটিটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ওই একই এলাকায় মিয়ং আর ইয়ংসু তাদের নতুন প্রজেক্টের কাজে আসে আর সিদ্ধান্ত নেয় যে তারা ওজোর উপর কড়া নজর রাখবে। ওজো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের সামনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সাঙ্গুনও সেখানে হাজির হয়। মেরি ওজোকে ফোন করতে থাকে, কিন্তু ওজো তার ফোন ধরে না। সাঙ্গুন সবার সামনে ওজোকে জিজ্ঞেস করে বসে, ওজো তোমার স্ত্রী কোথায়? পাশেই দাঁড়িয়ে মিয়ং আর ইয়ংসু তাদের সব কথা শুনছিল। তখনই মেরি সেখানে এসে পৌঁছায়। ওজো তাকে হাত নেড়ে ইশারা করে লুকিয়ে পড়তে বলে, কিন্তু মেরি ভুল করে ভাবে যে ওজো তাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। পরে যখন সে আসল ব্যাপারটা বুঝতে পারে তখন তাড়াহুড়ো করে রাস্তার ধারে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সেই তাড়াহুড়োতে তার ফোনটা রাস্তায় পড়ে যায়। ওজো কোনো মতে একটা বাহানা দিয়ে সাঙ্গনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মিয়ং মনে মনে খুশি হয় যে ওজো বেশি কথা বলেনি, নয়তো জানাজানি হয়ে যেত যে আসলে একটা বিজনেস মিটিং এর জন্য তারা এখানে এসেছে। কিন্তু গাড়িতে ওঠার সময় হঠাৎ মেরি ফোনটা বেজে ওঠে। মিয়ং গাড়ি থেকে নেমে ফোনটা তুলে নেয় আর দেখতে পায় যে মেরি পাশের একটা কুকুরের ঘরের ভেতরে লুকিয়ে আছে। মিয়ং তাকে দেখে ফেলে আর মেরি তখন জম্বির মতো অদ্ভুত সব মুখভঙ্গি করে তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। মিয়ং হাসতে হাসতে বলে যে মেয়েটা বোধহয় মানসিক ভাবে অসুস্থ। ঠিক তখন একটা কুকুর এসে ঘেউ ঘেউ করতে শুরু করে আর তারা দুজনেই ভয়ের সেখান থেকে পালিয়ে যায়। রাতে মেরি আর ওজো ফোনে কথা বলে। ওজো জানায় যে আজ সে খুব ভয় পেয়ে গিয়েছিল আর তার আত্মীয়রা সেখানে চলে এসেছিল। সে মেরিকে জিজ্ঞেস করে যে সে তখন কোথায় লুকিয়েছিল। মেরি জানায় যে সে একটা কুকুরের ঘরে লুকিয়েছিল। ওজো জানতে চায় যে মেরি থাকার নতুন কোনো জায়গা পেয়েছে কিনা। মেরি না বললে ওজো পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর তাকে সাহায্য করতে পারবে না আর কলটা কেটে দেয়। মেরিও মনে মনে ঠিক করে যে সে আর ওজোকে বিরক্ত করবে না। অন্যদিকে গং তার বাবা আর চেয়ারম্যানের সাথে ছিল। তার বাবা বলে যে এখন গং এর বিয়ের ব্যাপারে ভাবা উচিত। গং জানায়
যে সে ওজোকে পছন্দ করে। চেয়ারউইম্যান হেসে বলে যে গঙের উচিত ওজোকে কিছু ইশারা বা সিগন্যাল দেয়া, যাতে সে ব্যাপারটা বুঝতে পারে। তার পরিবারের সায় পেয়ে গং তো খুব খুশি হয়। এদিকে মেয়েই থাকার জায়গা খুঁজছিল, কিন্তু সব জায়গায় ভাড়ার দাম একদম আকাশ ছোঁয়া ছিল। সে তার এক বন্ধুকে ফোন করে, কিন্তু সেই বন্ধু আর্মিতে থাকার কারণে শিউলের বাইরে ছিল। তখনই মেরির চোখে একটা মোটেলের বিজ্ঞাপন পড়ে, যেখানে বেশ সস্তায় ঘর পাওয়া যাচ্ছিল। সে তার মালপত্র নিয়ে সেখানে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মোটেলে গিয়ে সে দেখে যে সেখানকার পরিবেশ একদমই ভালো নয়। লোকজন মাতাল আর অদ্ভুত সব চালচলন সেখানকার। ঘরটা খুব নোংরা ছিল, কিন্তু হাতে টাকা কম থাকায় সে কোনো মতে সেখানে মানিয়ে নেয়। পরদিন দেরি করে ঘুম থেকে উঠায় সে তাড়াহুড়ো করে তৈরি হয়ে একটা ক্লিনিকে যায় আর নিজের তৈরি প্যাকেজগুলো দেখায়। ডাক্তার তার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পছন্দ করে আর মেরি একটা অর্ডার পেয়ে যায়। ফিরে আসার সময় তার সাথে গং এর দেখা হয়। তারা দুজনে একটা ক্যাফেতে বসে। গং তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ওজোকে তার স্বামী হওয়ার প্রস্তাব দিয়েছিল। মেরি চমকে গিয়ে বলে যে ওটা আসলে একটা মজা ছিল। গং জানায় যে ওজো ছেলে হিসেবে ভীষণ ভালো আর সবাই খুব সহজেই তার প্রেমে পড়ে যায়। তার কথা শুনে মেরি মনে মনে বেশ বিরক্ত হয়, এটা ভেবে যে ওজো কেন এই পার্সোনাল কথাটা গংকে বলে দিয়েছে। এরপর মেরি কোম্পানিতে তার নতুন ডিজাইনের প্রেজেন্টেশন দেয়। ওজো আর তার টিমের বাকিরাও সেখানে উপস্থিত ছিল। সবারই মেরির কাজ খুব পছন্দ হয় আর মিসেস হুই সবাইকে রাতে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। মেরিও তাদের সাথে যায়। ডিনারের আড্ডায় সোজং ওজোর কাছে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে চায়। ওজো জানায় যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। ওদিকে অংশুকের বিয়ের কথা ওঠে, কিন্তু নিজের বাড়ি না থাকায় মেয়ে পক্ষ বিয়েতে রাজি হয়নি। ডিনারের মাঝখানেই মিসেস হুই কোম্পানির সে আর্টিকেলটি পড়তে শুরু করে, যেখানে মেরি আর ওজোর কথা লেখা ছিল। ওজো দ্রুত তার ফোনটা কেড়ে নিয়ে তাকে বাধা দেয় আর সবাইকে খাবার অর্ডার করতে পরিস্থিতি সামাল দেয়। অংশুক ভুলবশত আর্টিকেলটি পড়তে শুরু করলো, তাতে তাদের নাম না থাকায় দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর মেরি নেশাগ্রস্ত অবস্থায় ওয়াশরুমে যায়। মিসেস হুই সেখানে এসে বলে যে আজকের বিল মেরি মেটাবে, কারণ সে নতুন একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে। এতে মেরি বেশ বিপাকে পড়ে যায়, কারণ তার কোনো কার্ডই কাজ করছিল না। শেষমেশ ওজো এসে বিলটা মিটিয়ে দেয়। মিসেস হুই অবাক হয়ে জানতে চায় যে মেরি কেন বিল দিল না। তখন ওজো বুঝিয়ে বলে যে এটা যেহেতু কোম্পানির টিমের বিল, তাই মেরি সেটা দেওয়ার কথা নয়। এরপর সবাই মিলে কারাওকেতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু মেরি খুব নেশা করে ফেলায় ওজো জানায় যে সে মেরিকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ফেরার পথে ওজো তাকে বোঝায় যে তাদের দুজনকে আরো সতর্ক থাকতে হবে, নয়তো তাদের এই নকল বিয়ের প্ল্যান সবার সামনে জানাজানি হয়ে যাবে। মেরি তখন রেগে গিয়ে বলে যে ওজো নিজেই তো গংকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু ওজো তার কথা অস্বীকার করে। সে জানায় যে সে গংকে কিছুই জানায়নি। মোটেলে পৌঁছানোর পর মেরি তার ঘরের চাবি খুঁজে পাচ্ছিল না আর নেশার ঘরে মেজের উপরই শুয়ে পড়ে। ওজো তখন রিসেপশনিস্টকে দিয়ে ঘর খুলিয়ে তাকে বিছানায় শুয়ে দেয়। তবে সে লক্ষ্য করে যে রিসেপশনিস্ট মেরির দিকে খুব বাজে নজরে তাকাচ্ছিল। ওজো তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ওজোর মনে পড়ে যে তার গাড়ির চাবিটা মেরির ঘরে ফেলে এসেছে। সে মেরিকে ফোন করে, মেরি তখন উঠে পানি খাচ্ছিল, কিন্তু ফোনটা তুলতেই ওজো শুনতে পায় যে মেরি জোরে চিৎকার করছে। ওজো দৌড়ে সেখানে পৌঁছায় আর রিসেপশনিস্টকে সজোরে একটা ঘুষি মারে। মেরি তখন জানায় যে রিসেপশনিস্ট আসলে তাকে সাহায্যই করছিল, কারণ মেরির পায়ে গরম পানি পড়ে গিয়েছিল। এই ঘটনায় রিসেপশনিস্ট প্রচন্ড রেগে গিয়ে মেরিকে মোটেল থেকে বের করে দেয়। ওজো তাকে বাইরে নিয়ে আসে আর বকাবকি করে যে মাঝরাতে সে গরম পানি দিয়ে কি করছিল। মেরি বলে যে সে ডিনারে কিছুই খেতে পারেনি, তাই সে রেমেন বানাতে উঠেছিল। তার এই কথা শুনে ওজোর খুব খারাপ লাগে আর সে মেরির পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়। এরপর ওজো মেরিকে সাথে নিয়ে গিয়ে তার সেই পুরস্কারে পাওয়া বাড়িতে রেখে আসে আর সতর্ক করে দেয় যে সাঙ্গুল যেন কিছুই টের না পায়। অন্যদিকে মিস্টার কোট দুর্ঘটনার খবর আসে। জানা যায় যে সে মারা গেছে। এই খবর শুনে চেয়ারম্যান বড়সড় ধাক্কা খায়। জাংহান তাদের ছেলে আর স্ত্রীকে সান্ত্বনা দেয়। পরদিন সকালে মেরি জগিং করতে বের হওয়া শাঙ্গুনের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ে। পরে শাঙ্গুন তাকে ফোন করে জানায় যে সিও ভিজিটের জন্য তারা যেন বাড়ি তৈরি রাখে। মেরি এতে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এখন তাদের সত্যিকারের দম্পতির মতো থাকতে হবে। রাতে মেরি যখন স্কিন কেয়ার করছিল, তখন মশা মারার জন্য হাততালি দিতেই সারা বাড়ি আলোয় ভরে ওঠে। শাঙ্গুন কলিং বেল বাজিয়ে জানায় যে এই বাড়িতে সাউন্ড সেন্সর লাইট লাগানো আছে। সে মেরিকে সব বুঝিয়ে দেয় আর তার স্বামীর কথা জিজ্ঞেস করে। মেরি মিথ্যে বলে যে ওজো উইকেন্ডে আসবে আর তখন দুজনে মিলে সব গোছগাছ করবে। পরদিন মেরি ওজোকে ফোন করে বলে যে বাড়িতে কিছু ছেলেদের ব্যবহারের জিনিসপত্র রেখে দিতে, যাতে মনে হয় যে সেখানে কোনো পুরুষও থাকে। ওজো তার কথায় রাজি হয়ে যায়। এরপর ওজো মেরিকে একটা ফটো বুথে নিয়ে যায়, যেখানে তারা বিয়ের পোশাকে ফটোশুট করে। দুজনকে খুব সুন্দর দেখাচ্ছিল আর পরিবেশটা এতটাই বাস্তব মনে হচ্ছিল, আর মেরির এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে তারা বুঝে আসলে এক হ্যাপি কাপল। ফটোশুটের পর ওজো যখন বাইরে বের হতে যাবে, ঠিক তখনই সোজং তার বন্ধুদের নিয়ে সেখানে হাজির হয়। ওজো তাকে দেখি তড়িঘড়ি করে ঘরের ভেতরে ফিরে আসে, কিন্তু সোজংও তার পিছু পিছু ভেতরে চলে আসে। ওজো আর কোনো উপায় না দেখে দ্রুত মেরিকে সরি বলে হঠাৎ তাকে কিস করতে শুরু করে, যাতে সোজন তাদের চিনতে না পারে আর কোনো সন্দেহ না করে। ওজোর এই কাজে মেরি একদম অবাক হয়ে যায়
আর ঠিক সেই মুহূর্তেই সোজং প্রায় ঘরের ভেতরেই ঢুকে পড়ছিল। মেরি তখন ওজোকে নিজের আরো কাছে টেনে নেয় আর তাদের মধ্যে একটা সত্যিকার কিস হয়ে যায়। সোজং তখন দ্রুত বাইরে বেরিয়ে এসে তার বন্ধুদের বলে যে ভেতরে একটা কাপল একে অপরকে কিস করছে। ওদিকে ওজো আর মেরি একে অপরের দিকে খুব অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। আর সোজং চলে যাওয়ার পর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে দুজনে তাদের বিয়ের ছবিগুলো সাজাতে শুরু করে, কিন্তু ছবি টাঙানোর সরঞ্জাম না থাকায় তারা সাঙ্গনের বাড়ি থেকে সেগুলো ধার নিতে যায়। সেখানে তারা একদম কাপলের মতো অভিনয় করতে থাকে। মেরি ফিস করে জিজ্ঞেস করে যে এসবের কি খুব দরকার আছে। ওজো উত্তরে বলে যে সাঙ্গুন তাদের দিকে নজর রাখছে। মেরি তখন হেসে তাকে জড়িয়ে ধরে। অভিতে সোজং এর সেই ফটো বুথের কথা মনে পড়ে যায় আর তার সন্দেহ হয় যে ওই ছেলেটা ওজোই ছিল। মিটিং এর সবার সামনে সেই সন্দেহের কথা তুললে মেরি বেশ চমকে যায়। সোজং বলে যে ওই মেয়েটা দেখতে হুবহু মেরির মতোই ছিল। সে কল করে সত্যিটা জানার কথা বললে মেরি ভয়ে কুকড়ে যায়, কিন্তু ওজো জানায় যে সে অন্য নামে বুকিং করেছিল, তাই ভয়ের কিছু নেই। মেরি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর দুজনে তখন ঠাট্টা চলে সেই কিসের কথা তোলে। ওজো বলে যে সে শুধু পোজ দিতে বলেছিল, কিন্তু মেরি তাকে সত্যি সত্যি কিস করে ফেলেছে। মেরি তখন আমতামতা করে বলে যে ওটা তো শুধু ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ছিল, সত্যিকার তো আর ছিল না। ওজো তার কিছু জামা কাপড় আর ব্যক্তিগত জিনিসপত্র বাড়িতে রাখার জন্য মেরিকে দেয়। মেরি তাকে ধন্যবাদ জানায় আর কথা দেয় যে সিও ভিজিটের পর সে ওজোকে আর কোনো ঝামেলায় ফেলবে না। ওজো জানায় যে সে চেয়ারম্যানকে মেরির প্রেজেন্টেশন দেখিয়েছে আর এখন মেরিকে সেটা নিজে গিয়ে পেশ করতে হবে। মেরি বলে যে সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। পরের সিনে দেখা যায় যে সং মেরিকে জানায় যে চেয়ারম্যানের শ্বশুর আসলে একটা ছোট বেকারি দিয়ে ব্যবসা শুরু করেছিল, তবে চেয়ারম্যান নিজের কঠোর পরিশ্রমে সেই ব্যবসাকে আজ এক বিশাল কোম্পানিতে পরিণত করেছে। মেরি এটা শুনে দারুণ ইন্সপায়ার হয় আর নিজের প্রজেক্টকে আরো নিখুঁতভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জাংহান চেয়ারম্যানকে জানায় যে মিস্টার কো জোয়া খেলে কোম্পানির অনেক টাকা উড়িয়ে দিয়েছে আর মারা যাওয়ার আগে বলে গেছে যে সে সব মিটিয়ে দেবে। তার এই কথা শুনে চেয়ারম্যান বড়সড় একটা ধাক্কা খায়, কারণ সে মিস্টার কোকে ভীষণ বিশ্বাস করত। রাতের ডিনারে চেয়ারম্যান ইয়ংজুকে অস্থায়ী অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দেয়। কথা শুনে মিয়ং বলে ফেলে যে মিস্টার কো নিশ্চয়ই খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল, যা শুনে ওজো নিজের বাবা মায়ের দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। সে আর কোনো কথা না বলে টেবিল থেকে উঠে যায়। চেয়ারম্যান মিয়ংকে কড়া বকাবকি করে যে সে কেন তার সামনে এই কথা বলেছে। ইয়ংজু জানায় যে ওজো যখন ছোট ছিল তখন মন খারাপ হলে সে নিজের ঘরে সেই টেডি বিয়ার নিয়ে বন্দী হয়ে থাকে। সেই টেডিটা এখনো ওজোর কাছে আছে, যেটা ছোটবেলায় তাকে একটি বাচ্চা মেয়ে দিয়েছিল, যেটাতে চাপ দিলে শব্দ হয় যে কেঁদো না নয়তো বাঘ আসবে। তখন সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় যে ওজোর বাবা মায়ের দুর্ঘটনার পর ছোট্ট ওজো গাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাইছিল। তখন এক ছোট মেয়ে তার বাবার সাথে সেখানে আসে। মেয়েটি ওজোকে তার নিজের টেডি বিয়ারটা দিয়ে বলে যে এতে তার বাবার গলার আওয়াজ রেকর্ড করা আছে, যা শুনলে ওজোর ভালো লাগবে। এরপর চেয়ারম্যান ওজোকে দত্তক নেয়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর দেখা যায় যে জায়ং ইন্টারনেটে কাউকে প্রপোজ করার আইডিয়া খুঁজতে থাকে আর ওজোকে দেখার জন্য ডাকে। ওজো তখন মেরির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তাও সে কথা দেয় যে সন্ধ্যায় সে জাইয়ং এর সাথে দেখা করবে। এতে জাইয়ং খুব খুশি হয়। হাসপাতালের নার্সরাও তাকে ডেটে যাওয়া নিয়ে বেশ খেপাতে থাকে। ঠিক তখনই লি নামের এক ভিআইপি পেশেন্টের কথা ওঠে যে খুব বদমেজাজি। সাঙ্গন তার জন্য হাসপাতালে আসে আর জাইয়ং তাকে বেশ মন দিয়ে লক্ষ্য করে। ওদিকে মেরি সিওর ভিজিটের জন্য ঘর সাজাচ্ছিল আর তারা দুজনে একই ডিজাইনের কাপড় টি শার্ট পরে। ওজো যখন জিজ্ঞেস করে যে এটার কি খুব দরকার ছিল, মেরি হেসে বলে যে এতে সবার চোখে তাদের ভালোবাসা ধরা পড়বে। এরপর মেরি ওজোকে কিছু সম্ভাব্য প্রশ্নের একটা লিস্ট ধরিয়ে দেয়, যা ভিজিটের সময় তাকে জিজ্ঞেস করা হতে পারে। আলোচনার মাঝে জানা যায় যে মেরি তার প্রাক্তন বয়ফ্রেন্ড কিমের পড়াশোনা আর যাবতীয় খরচ নিজেই চালিয়েছিল। এটি শুনে ওজো অবাক হয়ে যায়। মেরি পরিষ্কার জানিয়ে দেয় যে এখন কিম ওজোর প্রতি তার আর কোনো অনুভূতি নেই। ওজো মেরিকে সান্ত্বনা দিয়ে বলে যে খুব শীঘ্রই তার জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে। এর মধ্যে মেরির মা কিমের সাথে দেখা করে বিয়ের কথা পাকা করতে আসে, কিন্তু কিম তখন চরম আর্থিক সংকটে ডুবেছিল। তার সমস্ত ইনভেস্টেশন লস খেয়েছে। মেরির মায়ের ফোন আসতে সে ঘাবড়ে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে জেনির ফোনে অন্য একটি ছেলের মেসেজ দেখে আর এটি দেখে তাকে সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় যে সাঙ্গন পুলিশ স্টেশনে আছে, যেখানে এক ব্যক্তি লিংশানের বিরুদ্ধে মারধরের মামলা করার হুমকি দিচ্ছিল। সাঙ্গন তাকে চুপ করানোর জন্য টাকা দিয়ে সব ফুটেজ ডিলিট করিয়ে দেয়। রাতে জায়ং একটা বারে সাঙ্গনকে জিজ্ঞেস করে যে সে কেন লিংশানের মতো বাজে লোকদের সাহায্য করছে। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় আর পরিবেশটা কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে মেরির মা কিমের বাড়িতে পৌঁছায়, কিন্তু কিমের মা আর বোন তাকে ভীষণভাবে অপমান করে আর তারা না খাবার তারা রাস্তায় ফেলে দেয়। ঠিক সেই সময় ওজো সেখানে পৌঁছে মেরির মাকে সাহায্য করে। সে জানায় যে মেরি তাকে পাঠিয়েছে। ওজোকে দেখে মেরির মা তার খুব প্রশংসা করে। ওজো কথা দেয় যে সে মেরির কাছে এই ঘটনার কথা জানাবে না। মেরির মা তখন বাসে করে সেখান থেকে ফিরে যায়। মেরি ফোনে তার মায়ের সাথে কথা বললেও
কিমের ব্যাপারে সে কিছু জিজ্ঞেস করে না। ওজো মেরির মায়ের বাস ছাড়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করে। বাড়ি ফেরার পর মেরি কিমের বোনের ফোন পায় আর কিমের প্রতারণার সব সত্যিটা জানতে পারে। মেরি এতে পুরোপুরি ভেঙে পড়ে আর সে কান্না করতে থাকে। ওজো তাকে সান্ত্বনা দেয় আর পরামর্শ দেয় যেন সে তার মায়ের কাছে সব সত্যি কথা বলে দেয়। মেরি তার মাকে সবটা জানায়। তার মা তাকে সাহস দিয়ে বলে যে কিম তার যোগ্য ছিল না আর এখন তার নতুন করে জীবন শুরু করা উচিত। তার মা তার পাশে আছে দেখে মেরি খুব খুশি হয়। ফোন রাখার পর মেরির মা কিমের ছবি ছিঁড়ে ফেলে আর মনে মনে বলে যে এবার কিম পস্তাবে আর মেরি সুখে থাকবে। ওদিকে কিম যখন জেনের পিছু নেয় সে দেখে যে জেনে অন্য একটা ছেলেকে ঠিক সেভাবেই কিস করছে যেমনটা সে মেরির সাথে করেছিল। সিন এখান থেকে চেঞ্জ হয়। দেখা যায় যে ওজো মেরির মায়ের ফেলে যাওয়া সেই ব্যাগটি খুঁজে পায় যার ভেতরে মেরি আর তার পরিবারের অনেক পুরনো ছবি ছিল। সেই ছবিগুলো দেখে ওজো মুচকি হাসে। আসলে ছোটবেলায় যে মেয়েটি তাকে সেই টেডি বিয়ার দিয়েছিল সে আর অন্য কেউ নয় বরং মেরি। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় যে ওজো এটা আগে থেকেই জানতো। যখন সে মোটেলে প্রথমবার মেরির ছবি দেখেছিল তখন থেকে সে জেনে শুনে মেরিকে নিয়ে মজা করত আর মনে মনে হাসতো, কারণ সে সত্যি সত্যি মেরিকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে মেরির ফোনে একটা কল আসে। ফোনটা তুলতে ওপাশ থেকে কিমের গলার আওয়াজ শুনে সে পুরোপুরি থমকে যায়। কিম বলে যে সে সিউলে ফিরে এসেছে আর সে মেরির সাথে দেখা করতে চায়, কিন্তু মেরি তার সাথে কোনো কথা না বলেই কল কেটে দেয় আর তাকে ব্লক করে দেয়। কিম আবারও চেষ্টা করে কিন্তু সে কোনো যোগাযোগ করতে পারে না। সে মনে মনে শপথ নেয় যে সে যে কোনো ভাবেই হোক মেরির মন আবারও জয় করবেই। অন্যদিকে মেরি ভীষণ ভয় আর দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। তার মনে হতে থাকে যে কিম বোধহয় তার বাড়ি ঠিকানা জেনে গেছে। ঠিক তখনই ওজোর ফোন আসে। ওজো জানায় যে সে মেরির মায়ের মানি ব্যাগটা পেয়েছে। মেরি তাকে বলে যে ওটা অফিসে যেন সে তাকে দিয়ে দেয়। ওজো মেরি ক্লান্ত গলা শুনে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু মেরি কিছু না বলে ফোন রেখে দেয়। ওজো যখন নিজের ঘরে ফিরে তখন তার ঠাকুমাকে সে বাগানে দেখে তার সাথে গল্প শুরু করে। সে মজার ছলে বলে যে এখন ঠাকুমার ডেটে যাওয়া উচিত। তার কথা শুনে তার ঠাকুমা হেসে বলে যে তার তো এখন আর সেই বয়স নেই, তবে ওজোর যদি কাউকে পছন্দ থাকে তবে তাকে যেন তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসে। সে আরো বলে যে ওজোকে কোম্পানি আর নিজের লাভ লাইফ দুটোই সামলাতে হবে। ওজো হাসি মুখে তার কথায় রাজি হয়। পরদিন সকালে মেরি তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়। ঠিক সেই মুহূর্তে সাঙ্গনও অফিসের জন্য বের হচ্ছিল। মেরি তাকে দেখে দ্রুত মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু সাঙ্গন তাকে দেখে ফেলে আর প্রস্তাব দেয় যে সে মেরিকে পৌঁছে দেবে, কিন্তু মেরি বিনয়ের সাথে তাকে না করে দেয়। সাঙ্গন যখন ওজোর কথা জিজ্ঞেস করে মেরি বলে দেয় যে ওজো সারা রাত অফিসেই ছিল, সে বাড়ি ফেরেনি। তার এই কথা শুনে সাঙ্গন কিছুটা চিন্তায় পড়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর সে সোজা ওজোর অফিসে পৌঁছায় যেখানে চেয়ারম্যান আর জাঙ্গান উপস্থিত ছিল। সে জানায় যে সে বোটে কোম্পানির পক্ষ থেকে একটি ডিল নিয়ে এসেছে। চেয়ারম্যান তখন ওজোকে ডেকে পাঠাতে বলে। ওজো যখন জানতে পারে যে বোটে কোম্পানি থেকে সাঙ্গন এসেছে সে এতে ভীষণ ঘাবড়ে যায় আর পেটে ব্যথার বাহানা দিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। সাঙ্গন বেশিক্ষণ অপেক্ষা না করে জাঙ্গানের সাথে বেরিয়ে যায়, কিন্তু ওজো বাইরে বের হতেই দুজনে একেবারে মুখোমুখি হয়ে যায়। জাঙ্গান তখন ওজোকে পরিচয় করিয়ে দেয় যে সাঙ্গন বোটে কোম্পানির প্রতিনিধি। দুজনে একে অপরের দিকে তাকিয়ে এমন ভাব করে যেন তাদের এই প্রথমবারই দেখা হয়েছে। লিফটে যখন তারা দুজনে একা হয় সাঙ্গন জিজ্ঞেস করে যে ওজো কি সত্যি এখানে চাকরি করে। ওজো হ্যাঁ বলে আর জানায় যে তার উপর অনেক ঋণের বোঝা আছে, তাই তাকে এসব অভিনয় করতে হয়েছে। সাঙ্গনের মনে পড়ে যায় যে অ্যাওয়ার্ড জেতার সময় ওজো ভুয়া নাম ব্যবহার করার কথা বলেছিল। সে কথা দেয় যে সে কাউকে কিছুই বলবে না। ঠিক তখনই লিফটের দরজা খোলে আর সামনে মেরি দাঁড়িয়ে থাকে। মেরি তাদের দুজনকে একসাথে দেখে একদম অবাক হয়ে যায়। সাঙ্গন জিজ্ঞেস করে যে মেরিও কি এখানে কাজ করে কিনা। মেরি না করে দেয় আর বলে যে সে শুধু তার মানি ব্যাগ নিতে এসেছে। ওজো মজার ছলে বলে যে তারা তো জামা কাপড় অদল বদল করে পড়ে, তাই মানি ব্যাগও ভুল করে পাল্টে গেছে। মেরি তখন বলে যে ওজো তো কাল থেকে বাড়ি ফেরেনি। সাঙ্গন আর বেশি প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। ওজো মেরিকে বকা দিয়ে বলে যে যদি মিথ্যেই বলতে হয় তবে আগে থেকে জানিয়ে রাখা উচিত ছিল তার। মেরি বলে যে সে তো আর জানতো না যে তারা হঠাৎ এভাবে মুখোমুখি হয়ে যাবে। ওজো তখন বলে যে এখন থেকে মেরি দিনে 3 বার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের সময় তাকে কল করবে আর সারাদিন কি কি হয় সব তাকে জানাবে। তার কথা শুনে মেরি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে এত সব করার দরকার কি। ওজো বুঝিয়ে বলে যে ভবিষ্যতে আবার যদি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় তবে তারা যেন আগে থেকে প্রস্তুত থাকতে পারে। মেরি শেষমেশ তার কথায় রাজি হয়। ওদিকে কিম তার মা আর বোনের সাথে বসেছিল। কিমের বোন তাকে তাড়া দেয় যেন সে তাড়াতাড়ি জেনিকে বিয়ে করে নেয় যাতে টাকা পাওয়া যায় আর নতুন বিজনেস শুরু করা যায়। কিম তার কথায় রেগে গিয়ে বলে যে তাদের শুধু টাকার চিন্তা। সে সেখান থেকে উঠে যায় আর একা বসে মেরির ছবি দেখতে থাকে। তার মনে পড়ে যায় যে জেনি যখন বলেছিল যে তার বাগদত্তা বিদেশ থাকে আর সে কিমকে ছেড়ে চলে যাবে তখন সে কান্নায় ভেঙে পড়েছিল। এখন সে বুঝতে পারে যে শুধু মেরি তাকে মন থেকে ভালোবাসতো। সে ঠিক করে যে মেরির কাছে সে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেবে। অন্যদিকে মেরি তার বন্ধু ইয়ানের সাথে দেখা করে
যে আর্মিতে ছিল, এখন সে সিওলে ফিরে এসেছে। দুজনে দুপুরের খাবার খেতে একটা রেস্তোরাঁয় যায়। সেখানে খুব ভিড় থাকায় ওয়েট্রেস অন্য একজনকে তাদের টেবিলেই বসিয়ে দেয়, আর সেই ব্যক্তিটি ছিল ওজো। মেরি এতে বেশ অবাক হয়। ওজো জানায় যে তার পুরনো বস এই জায়গার খুব প্রশংসা করেছিল, তাই সে এখানকার খাবার ট্রাই করতে এসেছে। ইয়ান ওজোকে দেখে বলে যে তার প্রথম প্রেমও ঠিক ওজোর মতোই দেখতে ছিল, আর এখন তাকে দেখে সে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। মেরি তখন হাসতে হাসতে বলে যে সেই ছেলেটি এখন সন্ন্যাস হয়ে গেছে। আর সে চলে যাওয়ার পরেই ইয়ান আর্মিতে যোগ দেয়। তার কথা শুনে ওজো অবাক হয়ে যায়। এরপর ইয়ান মেরির প্রথম প্রেমের কথা জিজ্ঞেস করে। মেরি বলে যে সে তার প্রিয় খেলনাটা তাকে দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ছেলেটি তাকে কখনো ধন্যবাদ পর্যন্ত জানায়নি। মেরির কথা শুনে ওজোর সাথে সাথে বোঝা যায় যে সেই ছেলেটি আর কেউ নয়, বরং সে নিজেই। লাঞ্চের পর ওজো বিল মিটিয়ে দেয়। ইয়ান ওজোকে একটা উপহার দেয় যা সে আর্মি ট্রেনিং এর সময় পেয়েছিল, আর মেরিকে একটা ক্যাকটাস গাছ উপহার দেয়। মেরি সেই পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে যখন সে ভুল করে ক্যাকটাসের উপর বসে পড়েছিল। এর পরের সিনে দেখা যায় যে গং লিসাং এর চিকিৎসা করছে। লিসাং মিছিমিছি পেটে ব্যথার বাহানা দেয়, কিন্তু গং তাকে ধরে ফেলে আর জানায় যে সে হাসপাতাল থেকে বাড়ি চলে যেতে পারে। পরে গং ওজোর সাথে দেখা করতে রেস্তোরাঁয় যায়। তার মনে হয়েছিল যে ওজো তাকে হয়তো ডেটে দেখেছে, কিন্তু আসলে ওজো তার ঠাকুমার করা বুকিং এর কারণে সেখানে এসেছিল। জায়ং কিছুটা হতাশ হয়ে পড়ে। কথাবার্তার মাঝে ওজো জানায় যে তার প্রথম প্রেমের নাম তার মনে পড়ে গেছে, আর সেটা হলো মেরি। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর দেখা যায় ওজো যখন বিদেশ থেকে ফিরছিল সে এক্সবক্স জুস নিয়ে মেরির বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে সে শুনতে পায় যে মেরির মা বলছে যে সেদিন যদি মেরির বাবা পুলিশ স্টেশনে না যেত তবে সে আজ বেঁচে থাকতো। আসলে ওজোর কারণে সেই দুর্ঘটনাটি ঘটেছিল। গিয়ে ওজোকে পরামর্শ দেয় যেন সে সত্যিটা মেরিকে না জানায়, কারণ জানলে মেরি তাকে ঘৃণা করতে শুরু করবে। ওজো তার কথায় চুপ হয়ে যায়। এদিকে ওজো তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে মন্দিরে যায়। সবাই যখন ফিরছিল তখন ওজোর মনে পড়ে যে তার বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর তার পেছনে হাত ছিল জাংআনের। ওজো খুব দুশ্চিন্তায় নিজের ঘরে বসে থাকে, আর নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। ঠিক তখনই মেরির একটা মেসেজ আসে যেখানে সে ক্যাকটাসের ফুল দেখাচ্ছিল। মেরি জিজ্ঞেস করে যে আজ ওজোর জন্মদিন, সে উপহার হিসেবে কি চায়। ওজো মজার ছলে লেখে যে তার খুব খিদে পেয়েছে। মেরি জিজ্ঞেস করে সে কি ঘরে তৈরি খাবার খেতে চায়। তবে মেরি ভাবছিল যে ওজো আবার না ভাবে যে সে তার সাথে ফ্লার্ট করছে, কিন্তু তখনই ওজো লিখে পাঠায় যে সে মেরির বাড়ির দিকে আসছে। এটা দেখে মেরি একদম ঘাবড়ে যায়। সে দ্রুত ঘর পরিষ্কার করে রান্না শুরু করে দেয়। তার মায়ের সাহায্যে সে বিশেষ এক ধরনের বার্থডে স্যুপ তৈরি করে। তার মা জিজ্ঞেস করে যে সে কেন এত আয়োজন করছে। মেরি উত্তর দেয় যে আজ তার রান্না করার খুব ইচ্ছে হয়েছে। কিছুক্ষণ পর ওজো সেখানে আসে। সব আয়োজন দেখে সে একদম অবাক হয়ে যায়। মেরি হাসি মুখে বলে যে আজ ওজোর জন্মদিন বলেই সে সবকিছু করেছে। ওজো হাসি মুখে স্যুপটা খায়, যদিও সেটা একটু নোনতা ছিল। সে বলে যে তার জন্য আগে কখনো কেউ এতটা করেনি। সে আরো জানায় যে জন্মদিন তার কাছে সবসময় একটা কষ্টের দিন ছিল, কারণ তার এই জন্মদিনের দিনই সে তার মা বাবাকে হারিয়েছে। মেরি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে বছরে তো 365 দিন থাকে, সে চাইলে অন্য যে কোনো দিনও নিজের জন্মদিন পালন করতে পারে। ও যতক্ষণ হেসে তার কথায় সায় দেয়, ঠিক তখনই মেরি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে আকাশে জোড়া রংধনু উঠেছে। সে ওজোকে বাইরে ডেকে আনে আর তাকেও কিছু একটা উইশ করতে বলে। ওজো প্রথমে বলে যে সে এসব অলৌকিক বিষয় বিশ্বাস করে না, কিন্তু মেরিকে দেখে সে নিজের মনে মনে কিছু একটা উইশ করে। মেরি বারবার তার উইশের কথা জানতে চাইলো, ওজো সেটা আর তাকে বলে না। মেরি তার পিছু পিছু ছুটতে গিয়ে হঠাৎ পানির পাইপে পা আটকে পড়ে যাচ্ছিল, আর ওজো তাকে ঝাপটে ধরে সামলে নেয়। তারা দুজনে একে অপরের খুব কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কিম তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। কিম তখন তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে জানায় যে সে জেনির পোষা বিড়ালটা তার এক আত্মীয়র কাছে ফেরত দিতেই ওই এলাকায় এসেছে, কিন্তু মেরি আর ওজোকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে সে একদম থমকে যায়। ওজো যখন মেরিকে কিস করতে যাবে তখনই মেরির নজর কিমের উপর পড়ে। সে তড়িঘড়ি করে নিচে বসে পড়ে আর ওজোকে লুকিয়ে ফেলে। দুজনে মিলে আড়াল থেকে কিমকে লক্ষ্য করতে থাকে। কিম কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে ভাবে যে হয়তো এটা তার মনের ভুল ছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। মেরি ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে কিম বোধহয় সব জেনে গেছে, তাই এখানে এসেছে। মেরি আর ওজো এই নিয়ে আলোচনা করতে থাকে। ওজো পরামর্শ দেয় যে মেরির উচিত কিমকে সব সত্যি জানিয়ে দেয়া, কিন্তু মেরি বলে যে কিমকে তার একদমই বিশ্বাস নেই। ওজো যখন জানতে পারে যে কিম হংকং থেকে ফিরে এসেছে আর মেরিকে ফোনও করেছিল, তখন সে মনে মনে কিছুটা জেলাস ফিল করে। তবে সে মনে করিয়ে দেয় যে আইনি ভাবে মেরি এখন ওজোর স্ত্রী, তাই কিমের মতলব কি সেটা মেরিকে সাবধানে বুঝতে হবে। মেরিও চিন্তিত হয়ে তাতে সম্মতি জানায়। পরের সিনে দেখা যায় যে গং আর সাঙ্গুন একসাথে ওয়ার্কআউট করছে। সেখানে এক মহিলা এসে গং এর সাথে গল্প শুরু করে আর জানায় যে সাঙ্গুন শুধু হ্যান্ডসামই নয়, সে একজন বেশ প্রভাবশালী আর ধনী অবিবাহিত ছেলে। গং এটা শুনে মনে মনে হাসে। ঠিক তখনই ওয়ার্কআউটের মাঝে ওই মহিলা হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। গং দেরি না করে সাথে সাথে তাকে পিসিআর দিতে শুরু করে আর সাঙ্গুন অ্যাম্বুলেন্স ডাকে।
সেই সময় সেখান দিয়ে যাওয়ার সময় দুজন ছেলে গঙের ছবি তুলতে থাকে। সাঙ্গুন সেটা দেখে ফেলে আর প্রচন্ড রেগে গিয়ে তাদের মারধর করে ফোন থেকে সব ছবি ডিলিট করে দেয়। এরপর সে নিজের হুডিটা গংকে দেয় যাতে সে নিজেকে ঢেকে নিতে পারে। অন্যদিকে মেরিয়ার সং বোটে কোম্পানির ওজোর সাথে নতুন প্যাকেজ ডিজাইন নিয়ে মিটিং করছিল। সবারই ডিজাইন খুব পছন্দ হয়। ওজো পরামর্শ দেয় যে অ্যানিভার্সারি স্পেশাল গিফটের সাথে তাদের একটা কার্ডও পাঠানো উচিত। মেরি জানায় যে বর্তমানে কবি মকের কবিতা খুব ট্রেন্ডে আছে, সে তার অটোগ্রাফ নিয়ে কার্ডে প্রিন্ট করানোর ব্যবস্থা করবে। আইডিয়াটা সবাই বেশ পছন্দ করে। এর মাঝে সাঙ্গন সেই ছেলেটিকে বোঝায় যে সে যেন তার বড়লোক বন্ধুদের থেকে দূরে থাকে, নয়তো তার জীবন বরবাদ হয়ে যাবে। ছেলেটি তার কথা মেনে নেয়। অন্যদিকে অফিসে ফিরে মেরি ওজোর মেসেজ দেখে যেখানে সে মেরির কাজের খুব প্রশংসা করে। তার এই মেসেজ দেখে মেরি লজ্জায় পড়ে যায়। এটা দেখে সং মনে করে যে মেরি বোধহয় কিমের সাথে কথা বলছে, কারণ তাদের যে ব্রেকআপ হয়ে গেছে সেটা সং জানতো না। ঠিক তখনই অফিসে কিম এসে হাজির হয়। মেরিকে একা পেয়ে কিম জিজ্ঞেস করে যে সে রবিবার বোটে প্যালেসে গিয়েছিল কিনা। মেরি সরাসরি এতে না করে দেয়। কিম হাসি মুখে বলে যে সে এখনো মেরির কথাই আর জেনিকে ছেড়ে সে আবার মেরির কাছেই ফিরতে চায়, কিন্তু মেরি তাকে সাফ জানিয়ে দেয় সে আর কখনো কিমের সাথে কথা বলবে না। মেরি তাকে মনে করিয়ে দেয় যে কিম আর তার পরিবার মেরি ও তার মাকে কতটা অপমান করেছে। কিম তখন আত্মবিশ্বাসের সাথে বলে যে মেরি ঠিকই একদিন মানবে, আর সে সেখান থেকে চলে যায়। পরদিন মকের কবিতা দিয়ে তৈরি কার্ডের ডিজাইন চূড়ান্ত হয় আর 4 ট্রাক ভর্তি মিষ্টি ডেলিভারির জন্য পাঠানো হয়। তখনই সুজং একটা খবর দেখতে পায় যে কবি মক মদ্যপ অবস্থায় ফ্লাইটে ঝগড়া করছে আর সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। খবরটি দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। এতে মিয়ং আর ইয়ংসু বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। মিয়ং বলে যে কেলেঙ্কারির কথা যদি চেয়ারম্যান জানতে পারে তবে ওজোর টিমের ডিল পুরোপুরি বাতিল হয়ে যাবে। ওজো, মেরি আর বাকি টিম মেম্বাররা মিলে ডেলিভারি আটকানোর আপ্রাণ চেষ্টা শুরু করে। তারা সব ড্রাইভারকে ফোন করতে থাকে। অংশুক আর সোজং বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর ট্রাকের কাছে পৌঁছে আপত্তিকর কাঠগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছু বক্স তখনও বাকি ছিল। মেরি ভিডিও কলের মাধ্যমে তাদের শিখিয়ে দেয় যে কিভাবে সেগুলো দ্রুত সামলানো যায়। এদিকে ওজো আর মেরি একসাথে একটি বাড়িতে পৌঁছায় যেখানে একটা কুকুর তাদের দেখে ঘেউ ঘেউ করতে থাকে। মেরি কুকুরটিকে খাবার দিয়ে শান্ত করে। ওজো এটা দেখে হাসে আর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরো বাড়ে। গাড়িতে ফেরার সময় মেরি ওজোকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই কিমের ফোন আসে আর ওজো সেটা দেখে ফেলে। মেরি জানায় যে কিম তার সাথে দেখা করতে এসেছিল। তার এই কথা শুনে ওজো একদম চুপ হয়ে যায়। কিম বারবার ফোন করতেই থাকে। তার বোন এসে তাকে জিজ্ঞেস করে সে কবে জেনিকে বিয়ে করবে যাতে তাদের আর্থিক অবস্থা আবার ফিরে আসে। কিম এতে বিরক্ত হয়ে বলে যে তারা কেন সবসময় বিয়ের কথা তোলে। তার বোন উল্টো তাকে খোটা দিয়ে বলে যে কিম আগে মেরির মতো এক মেয়ের সাথে বিয়ে করেছিল, এবার অন্তত কোনো বড়লোক মেয়েকে তার বিয়ে করা উচিত। সে আরো জানায় যে সে কয়েকদিনের জন্য জাপান যাচ্ছে আর কিমকে সে জানায় যে মেরির সাথে যেন সব মিটমাট করে নেয়। কিম রেগে গিয়ে বলে যে সে তার মার বোনকে দিয়ে মেরি ও তার মায়ের কাছে ক্ষমা চাওয়াবে। এরপর কিম অফিসে গিয়ে সঙ্গের কাছে মেরির খোঁজ নেয়। সং জানায় যে মেরি তার কাছে খুব ব্যস্ত। কিম সরাসরি মেরির অফিসে পৌঁছে যায়। সেখানে মেরি ওজোর সাথে ছিল আর ওজোকে সব সত্যি জানিয়ে দেয় সে। ওজো মেরিকে আশ্বস্ত করে যে তার ভয় পাওয়ার কিছু নেই, সে সবসময় মেরির পাশে আছে। তার এই কথা শুনে ইমোশনাল হয়ে মেরি ওজোকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে কিম সেখানে পৌঁছায় আর ওজো মেরিকে একসাথে দেখে তাদের পিছু নেয়। সে তাদের পিছু ধাওয়া করে বোটে প্যালেস পর্যন্ত পৌঁছায়। ওজো মেরিকে বাড়িতে ড্রপ করে দেয়। বাইরে তখন সাঙ্গুন দাঁড়িয়ে ছিল। পরিস্থিতি সামাল দিতে ওজো বাড়ি ফিরে না গিয়ে মেরির বাড়িতেই থেকে যায় আর তাকে ঘরের কাজে সাহায্য করতে শুরু করে। ওজো পর্দা টাঙাতে টাঙাতে মজার ছলে বলে ফেলে যে শেষমেশ আমি তোমারই স্বামী, তাই না? মেরি তার কথা শুনে একদম থমকে যায়। ঠিক তখনই ভুলবশত শাওয়ার অন হয়ে যায় আর ওজো ভিজে একাকার হয়ে যায়। মেরি তাকে তোয়ালে এনে দেয়। এরপর ওজো তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালে মেরি তার কথায় রাজি হয়। অন্যদিকে কিম বাড়ির বাইরে ওজোর গাড়িটা দেখে ফেলে। তার মনে পড়ে যায় যে ব্যালকনিতে সেই দুজনকেই দেখেছিল। কিমের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। রাতে মেরি তাদের বিয়ের পুরনো ছবিগুলো দেখছিল আর ভাবছিল যে ওজোর সাথে তার সামাজিক অবস্থানের অনেক তফাৎ। সে যখন ছবিগুলো বাইরে ফেলতে যায় সে দেখে যে কিম সেখানে দাঁড়িয়ে আছে। কিম বাঁকা সুরে খোটা দিয়ে বলে তুমি কি এখন কাজের লোক হয়ে গেছো নাকি? মেরি উত্তর দেয় যে এই বাড়িটা তার বন্ধুর। কিম যখন সেই ছেলেটি অর্থাৎ ওজোর পরিচয় জানতে চায় মেরি তখন তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এটা নিয়ে কিমের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিম বলে যে তার মা তার বোন তার কাছে ক্ষমা চাইতে রাজি আছে, কিন্তু তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল যে সে মেরির উপর দয়া করছে। মেরি এতে রেগে গিয়ে বলে যে তার কোনো ক্ষমার দরকার নেই আর কিমকে সে বেরিয়ে যেতে বলে। কিম জোর করে ভেতরে ঢুকে পড়ে আর উল্টো মেরিকে জিজ্ঞেস করে যে সে তাকে ধোঁকা দিচ্ছে কিনা। মেরি তাকে মনে করিয়ে দেয় যে ধোঁকা কিম নিজেই তাকে দিয়েছিল, সে দেয়নি। এরপর মেরি লাইট বন্ধ করে কিমকে একটা ধাক্কা দেয়। এতে কিম পড়ে গিয়ে ব্যথা পায়। পরদিন সকালে জায়ং সাঙ্গনের জ্যাকেট ফেরত দিতে আসে, কিন্তু সাঙ্গন তাকে পাত্তাই দেয় না। অন্যদিকে জাঙ্গান চেয়ারম্যানের সাথে দেখা করলে সে জানায় যে ওজোর কাজে সে খুব খুশি আর শীঘ্রই তাকে চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। এই কথা শুনে জাঙ্গানের মনে প্রচন্ড হিংসে হতে থাকে। সে তার ফাইলের ভেতরে দেখে
যে কনসালটেন্সির নামে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছে। আসলে ওটা ছিল তার দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্ট, যে আমেরিকাতে থাকে। ঠিক সেই মুহূর্তে অজু কফি নিয়ে ঘরে ঢুকে আর ভুলবশত সেই ফাইলের উপর কফি পড়ে যায়। অজু পরিষ্কার করে কাজে সাহায্য করতে গিয়ে ফাইলে যে কনসালটেন্ট নামটি দেখে ফেলে, যদিও সে এর গুরুত্ব তখন বুঝতে পারেনি। পরের সিনে দেখা যায় যে মেরি হাসপাতালে কিমের দেখাশোনা করছে। কিমের হাতে ফ্র্যাকচার হয়েছে আর তার কাছে কোনো আত্মীয় না থাকায় মেরিকে সেখানে থাকতে হয়। কিম নির্লজ্জের মতো বলে, তুমি যদি আমাকে ধোকাও দিয়ে থাকো তবু আমি তোমাকে ক্ষমা করে দেব। মেরি তখন রেগে গিয়ে তাকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা তোমার কাছে ক্ষমা কে চাইছে শুনি? কিন্তু কিম নাছোড় বান্দা, সে মেরিকে দিয়ে সেবা করাতে চায়। অন্যদিকে অজু রেস্তোরাঁয় মেরির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেরি সেখানে পৌঁছাতে পারেনি। মেরি তাকে মিথ্যে বলে যে তার এক বন্ধু হাসপাতালে ভর্তি আছে, কিন্তু অজু নিজেই যখন হাসপাতালে আসে সে দেখে ফেলে যে মেরি আসলে কিমের সাথে আছে। কিম অজুকে দেখে ইচ্ছাকৃতভাবে মেরির আরো কাছে চলে আসে। অজু তখন তার মেজাজ হারিয়ে মেরিকে বলে, আমি তোমায় বলেছিলাম যখন কোনো যোগ্য মানুষের দরকার হবে তখন আমাকে ডাকতে। মেরি তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। অজু সোজাসুজি জানিয়ে দেয় যে হ্যাঁ, আমি রেগে আছি, কারণ অন্য কেউ তোমার কাছে আসুক সেটা আমার সহ্য হয় না, কারণ আমি তোমাকে পছন্দ করি। তার এই কথা শুনে মেরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে যে সে একজন ডিভোর্সি নারী আর অজুর পরিবার তাকে কখনোই মেনে নেবে না। অজু তখন হাসি মুখে উত্তর দেয় যে মেরিকে তো তার পরিবারের সাথে নয়, বরং অজুর সাথে বিয়ে করতে হবে। মেরি তখন ইতস্তত বোধ করে আরো বলে যে অজু কি আবার বিয়ের কথা ভাবছে? অজুর কাছে তো হয়তো কোনো জমানোর টাকাও নেই। অজু তড়িঘড়ি করে জানায় যে তার কাছে সঞ্চয় আছে। মেরি তখন মজা করে বলে, তাহলে নিশ্চয়ই সব টাকা দামি ব্র্যান্ডের জামা কাপড় কিনে শেষ করে ফেলেছ। অজু হেসে বলে যে সে আজ মেরির সাথে লাঞ্চে যাবে বলেই এত ভালো পোশাক পরে এসেছে। মেরি নিজেও বুঝতে পারছিল না যে সে আসলে কি বলতে চাইছে। অজু তাকে সরাসরি জিজ্ঞেস করে, আমি তোমাকে পছন্দ করি বলে কি তোমার কোনো সমস্যা আছে? মেরি না বলতে অজু বলে, আচ্ছা তাহলে এখন যা যা বললাম সব ভুলে যাও। মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় কথা আমি কিভাবে ভুলবো? অজু মৃদু হেসে উত্তর দেয়, কেন? তুমি তো আমাকে রিজেক্টই করে দিয়েছ। মেরির সাথে সাথে বলে ওঠে, আমি তোমাকে রিজেক্ট কখন করলাম? পরের সিনে দেখা যায় যে কিম হাসপাতালে আছে আর মেরি তাকে দেখতে আসে। ঠিক সেই সময় অজু সেখানে পৌঁছে যায়। কিম রেগে গিয়ে বলে যে মেরির উচিত ছিল তার যত্ন নেওয়া, সে কেন ওজের সাথে ঘুরে বেড়াচ্ছে। অজু পরিস্থিতি সামলাতে বলে যে মেরি তার বাড়ির হাউসকিপার আর এখন তার বাড়ি যাওয়ার সময় হয়েছে, তাই সে তাকে নিতে এসেছে। কিম তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও অজু তাকে আলতো করে শুয়ে দিয়ে শান্ত করে। কিছুক্ষণ পর মেরির কাছে সময়ের একটা টেক্সট আসে যে তার একটা জরুরি কাজ আছে। অজু মেরিকে বলে যে সে কিমের দেখাশোনা করে নেবে, মেরি যেন কাজে যায়। মেরি জানায় যে কিমের পরিবার শীঘ্রই চলে আসবে, তাই সে কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে, কিন্তু অজু তাকে যেতে বারণ করে। ঠিক তখনই কিম রাগের মাথায় চিৎকার করতে শুরু করে আর সেখানে কান্নাকাটি জুড়ে দেয়। অজু তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। শেষ পর্যন্ত পাশের বেডের এক রুগী কিমের দিকে কড়া চোখে তাকালে কিম ভয় পেয়ে তখন চুপ করে যায়। পরের সিনে দেখা যায় যে চেয়ারম্যান তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় মিস্টার কোড দেয়া ফাইলগুলো আবারও ভালো করে চেক করতে। ঠিক সেই সময় জাঙ্গান সেখানে আসে আর ডেভিড নামের এক ব্যক্তির সাথে মিটিং এর কথা বলে। তাদের মিটিংটি খুব ভালো হয়, কিন্তু চেয়ারম্যান চলে যাওয়ার পর ডেভিড বলে যে সে যদি জানতে পারে যে ডেভিড ইউড কোম্পানি ছেড়ে দিয়েছে তবে বড় বিপদ হবে। জাঙ্গান তাকে আশ্বস্ত করে যে এমনটা হবে না। তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা দুজনে মিলে কোনো একটা গোপন জালিয়াতি বা স্ক্যামের প্ল্যান করছে। পরের সিনে কিম আর অজুকে দেখানো হয় অজু খাবার নিয়ে আসে, কিন্তু কিম সেটা খেতে মানা করে দেয়। বাধ্য হয়ে অজু নিজেই যখন খেতে শুরু করে কিম তখন রাগে খাবারটা ছিনিয়ে নেয়। কিম বলে যে সে জানে মেরি ডিভোর্সি আর 5 বছর সে অন্য একটা সম্পর্কে ছিল। সে আরো দাবি করে যে মেরি তার কাছেই ফিরে আসবে, কারণ মেরি শুধু হ্যান্ডসাম ছেলেদেরই পছন্দ করে, কিন্তু অজু তার মতো এতটা হ্যান্ডসাম নয়, তাই মেরি তাকে পাত্তাই দেবে না। অজু কিমের এই ফালতু কথাগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। অন্যদিকে মেরি বাড়িতে একা বসে অজুর বলা সেই কথাগুলো ভাবছিল আর মনে মনে কিছুটা আনমনে হয়ে পড়ে। মেরির মুখে এক অজানা হাসি ফুটে ওঠে। ঠিক তখনই অজুর মেসেজ আসে যে কিম ঘুমিয়ে পড়েছে, আমি এখন হাসপাতাল থেকে বের হচ্ছি। মেরি ফিরতি মেসেজে লেখে যে অজু তাকে অনেক সাহায্য করেছে আর মেরি কথা দিচ্ছে যে সে আর এমন কিছু করবে না যাতে অজুর কোনো সমস্যা হয়। মেসেজটি পড়ে অজু মুচকি হাসে। পরদিন হাসপাতালে নার্স অজুকে জানায় যে কিমের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাই তাকে পরিষ্কার করানো দরকার। অজু একটা ভেজা তোয়ালে দিয়ে কিমকে মুছিয়ে দিতে থাকে। কিম তখন নাক সিটকে বলে, আস্তে করো, আমার স্কিন খুব সেনসিটিভ। অজু তখন ইচ্ছে করে আরো জোরে জোরে ঘষতে শুরু করে। অন্যদিকে যাই অংশে মহিলার সাথে ফোনে কথা বলছিল যাকে সে আর সাঙ্গর মিলে বাঁচিয়েছে। সে মহিলা কৃতজ্ঞতা স্বরূপ তাদের দুজনকে ডিনারে আমন্ত্রণ জানায়, কিন্তু রেস্তোরাঁয় জাংইয়ং এর সাথে কিমের মা আর তার বোনের দেখা হয়ে যায়। তারা ক্ষমা চাওয়ার বদলে উল্টো জাইয়ং এর উপর চেঁচামেচি করে আর সেখান থেকে চলে যায়। কিমের মার বোন হাসপাতালে পৌঁছে কিমকে ওই অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে দেয়। তারা জানতে চায় যে কিমের এই দশা কি করেছে। কিম অজুর দিকে ইশারা করলে অজু বলে, এখন যেহেতু আপনাদের পরিবার এসে গেছে
তাই আমি আসছি। এই বলে সে বেরিয়ে যায়। কিমের মা ফ্র্যাকচারের কারণ জানতে চাইলে কিমের বোন বলে, ও তো মেরির সাথে দেখা করতে গিয়েছিল, নিশ্চয়ই মেয়েটা এটা করেছে। কিম তখন প্রতিবাদ করে বলে যে সে মেরির কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, আর এখন তার মা আর তার বোনকেও মেরির কাছে ক্ষমা চাইতে হবে। কিমের মা জেনির কথা তুললে কিম কাঁদতে কাঁদতে জানায় যে জেনি তাকে ধোঁকা দিয়েছে। সে এখন বুঝতে পেরেছে যে সে শুধু মেরিকেই ভালোবাসে, আর মেরিকে না পেলে সে মরে যাবে। তার মা আর বোনের সামনে আর কোনো পথ খোলা থাকে না। কিমের বোন মেরিকে ফোন করে বলে যে তার উচিত কিমের দেখাশোনা করা। মেরি তখন কড়া গলায় জবাব দেয় যে আপনারাই তো বলেছিলেন যে আমি গরিব, ভিখারি, আর আমাদের লেভেল এক নয়। এখন আমি আপনাদের কারো মুখই দেখতে চাই না। এই বলে সে কল কেটে দেয়। তাদের সব কথা সং শুনে ফেলে। সে মেরির কাছে ক্ষমা চায় যে সে কিম অফিসে আছে বলে মিথ্যে বলেছিল। মেরি তাকে জানায় যে এখন থেকে সে কিমের সব কল ইগনোর করবে। কিছুক্ষণ পর অজুর ফোন আসে। সে তার নতুন গাড়ি নিয়ে অফিসের বাইরে মেরিকে নিতে আসে। মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, নতুন গাড়ি কিনলে নাকি? অজু হেসে উত্তর দেয়, না না, এটা তোমার আগে থেকেই ছিল। অজু মুচকে এসে বলে, তুমি এই গাড়ির প্রথম প্যাসেঞ্জার। সে মেরিকে সুন্দর একগুচ্ছ ফুল দেয়। মেরি অবাক হয়ে হাসে আর জিজ্ঞেস করে, আজ তোমার জন্মদিন নয়, তবে ফুল কেন দিচ্ছ? অজু উত্তর দেয়, এমনি, তোমার জন্য নিয়ে এসেছি। বাড়ি পৌঁছে মেরি অজুকে একটি উপহার দিতে চায়, কিন্তু অজু সেটা নিতে চায় না। সে জানায় যে উপহারের বদলে সে মেরির হাতে রেমেন খেতে চায়। ঘরের ভেতর অজু মেরিকে তার স্কুলের পুরনো ডায়েরি দেখায়। সেখানে লেখা ছিল অজু ছোটবেলা থেকে কিভাবে টাকা সঞ্চয় করত, বিশেষ করে তার বাবা মায়ের মৃত্যুর পর থেকে। ডায়েরি পড়ার সময় মেরি মিসু নামের এক মেয়ের উল্লেখ দেখে অজুকে খেপাতে শুরু করে যে ওটা নিশ্চয়ই অজুর ক্রাশ ছিল। অজু অস্বীকার করলেও মেরি থামে না। এক পর্যায়ে ডায়েরিটা কেড়ে নেওয়ার চেষ্টায় অজু মেরির উপর পড়ে যায়, আর তারা একে অপরের খুব কাছে চলে আসে। অজু যখন মেরিকে কিস করতে যাবে, ঠিক তখনই মেরির পেট থেকে খিদের চোটে অদ্ভুত শব্দ বের হতে থাকে। মেরি এতে লজ্জায় একদম লাল হয়ে যায় আর বলে, আমার খুব খিদে পেয়েছে। তখন দুজনেই হেসে ফেলে আর একসাথে রাইস কেক ও বিয়ার শেয়ার করে। বারান্দায় বসে গল্প করার সময় মেরি আবার জিজ্ঞেস করে, মিসু আসলে কে? অজু বলে, মিসু মানে মিস্টারিয়াস গার্ল, অর্থাৎ রহস্যময়ী মেয়ে। মেরি হেসে বলে, তুমি কত সহজ সরল। অন্যদিকে দেখা যায় জায়ং মদ্যপ অবস্থায় ছিল আর সাঙ্গুন তাকে বাড়ি পৌঁছে দিতে আসে। জায়ং কাঁদতে কাঁদতে বলে, আমি কি সুন্দর নই? আমার ক্রাশ আমাকে কেন পছন্দ করে না? সাঙ্গুন তাকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো সেই ছেলেটি জায়ংকে শুধু বন্ধু বা বোনের মতো দেখছে। একসময় জায়ং গাড়িতেই অঘরে ঘুমিয়ে পড়ে আর সাঙ্গুন চিন্তিত হয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়। অজু বারবার ট্যাক্সি বুক করার চেষ্টা করলেও প্রতিবারই রাইড ক্যান্সেল হয়ে যাচ্ছিল। সে মেরিকে জানায় যে কোনো ক্যাব পাওয়া যাচ্ছে না। তখন মেরি বলে, আজকে রাত্রে না হয় এখানেই থেকে যাও। তার এই কথা শুনে অজু মনে মনে খুব খুশি হয়, যেন সে এটাই চাইছিল। রাতে মেরি অজুর জন্য একটা টি শার্ট নিয়ে আসে, কিন্তু এসে দেখে যে অজু সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেরি পরম যত্নে তাকে চাদর গায়ে দিয়ে দেয় আর আলতো করে বলে, ঘুমন্ত অবস্থায় তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। মেরি একথা বলেই নিজে লজ্জিত হয়ে দ্রুত নিজের ঘরে চলে যায়, কিন্তু বিছানায় শুয়েও তার দু চোখের পাতা এক হচ্ছিল না। মাঝরাতে প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকাতে শুরু করলে দুজনেই ভয় পেয়ে যায়। অজু টেক্সট করে জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছো? মেরি উত্তর দেয়, না, বাইরে খুব আওয়াজ হচ্ছে। অজু তখন তাকে একটা গানের লিঙ্ক পাঠায়। সেই গান শুনতে শুনতেই দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পরীক্ষা করে, কিন্তু সেখানে সব ঠিকঠাকই দেখতে পায়। এরপর সে অ্যাকাউন্টেন্ট জাঙ্গানের সাথে দেখা করে বলে যে চেয়ারম্যান বোধহয় সবটা সন্দেহ করছে। তার এই কথা শুনে জাঙ্গানের মুখ একদম ভয়ে শুকিয়ে যায়। পরের সিনে সিন আর অজুকে দেখানো হয় তারা একসাথে ব্রেকফাস্ট করছিল। অজু বলে যে সাঙ্গুন যদি তাদের একসাথে দেখে তবে তাদের আর কোনো সন্দেহ করবে না। দুজনে এই বিষয়ে একমত হয়। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে জাংইয়ং এর মনে পড়ে যায় যে কাল রাতে সে নেশার ঘরে সাঙ্গুনের বাড়ি পৌঁছে গিয়েছিল। তার আরো মনে পড়ে যায় যে সে সেখানে জামা কাপড় খোলার চেষ্টা করেছিল। তার এইসব কথা মনে পড়ে সে অনেক লজ্জায় পড়ে যায়। পরের সিনে মেরি আর অজুকে দেখানো হয়। রাস্তার মাঝে মেরির প্রিয় আইডলের সাথে দেখা হয়। মেরি এক্সাইটেড হলেও অজু এতে বেশ জেলাস ফিল করছিল। সে মেরি টি শার্টে নিজেই সাইন করিয়ে নেয় আর ছবিও খুব অদ্ভুত ভাবে ক্লিক করে। মেরি এতে খুব রেগে যায়। ঠিক তখনই তাদের সামনে জায়ং চলে আসে। জায়ং ততক্ষণে সব সত্যি জেনে গেছে। সে মেরিকে একা পেয়ে বলে যে অজুর থেকে তার দূরে থাকা উচিত, কারণ অজু খুব শীঘ্রই চেয়ারম্যানের উত্তরাধিকারী হতে চলেছে। তার এই কথা শুনে মেরি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সেই প্রথম জানতে পারে যে অজু আসলে চেয়ারম্যানের নাতি, কিন্তু এতদিন সে অজুকে একজন সাধারণ এমপ্লয়ি ভেবে এসেছে। জায়ং আরো বলে যে অজু মেরিকে শুধু এই কারণে সাহায্য করেছে কারণ মেরির বাবা একবার অজুর প্রাণ বাঁচিয়েছিল। এই সত্যিটা মেনে নেওয়া মেরির জন্য খুব কঠিন ছিল। সে বিষণ্ণ মনে তার বাবার মৃত্যুবার্ষিকী পালনের জন্য নিজের দেশের বাড়িতে চলে যায়। ওদিকে অজু যখন জানতে পারে যে জায়ং সব সত্যি মেরিকে বলে দিয়েছে, সে এতে প্রচন্ড রেগে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে সে বারবার মেরিকে কল করতে থাকে, কিন্তু মেরি তার ফোনটা ভুল করে বাড়িতেই ফেলে গিয়েছিল। মেরি তখন তার কুকুরের সাথে খুব মন খারাপ করে হাঁটছিল।
সে বিড়বিড় করে বলে যে কেউ কাউকে পছন্দ করলে আসলে এতটা এক্সাইটেড হওয়া ঠিক নয়, বরং অপেক্ষা করাই ভালো। ঠিক সেই সময় তার সামনে একটা গাড়ি থামে। গাড়ি থেকে ওজো বেরিয়ে আসে। সে অস্থির হয়ে জিজ্ঞেস করে, তুমি ফোন তুলছিলে না কেন? মেরি উত্তর দেয় যে সে ফোনটা ভুল করে বাড়িতেই ফেলে এসেছে। এরপর দুজনে মিলে একসাথে বসে কথা বলতে শুরু করে। ওজো জিজ্ঞেস করে, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? মেরি তখন সরাসরি জানতে চায়, তুমি কি শুধু আমার বাবার কারণে আমাকে সাহায্য করেছো? ওজোর সাথে সাথে তা অস্বীকার করে আর বলে যে তোমার বাবার জন্য নয়, বরং আমি তোমাকে ভালোবাসি বলেই সবকিছু করেছি। এই বলে সে মেরির কাছে আসে আর তাকে খুব আলতো করে কিস করে। পরের সিনে মেরির মাকে অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। সে মনে মনে ভাবছিল যে ওজো হুট করে সিওল থেকে কেন এখানে মেরির সাথে দেখা করতে এসেছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে মেরি তড়িঘড়ি করে বাড়িতে এসে জামা কাপড় পাল্টে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা যখন জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে, মেরি জানায় যে ওজো এসেছে আর সে তার সাথেই বাইরে যাচ্ছে। সিন সেখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর দেখা যায় যে মেরির মা মেরিকে ফোন করতে গিয়েও থেমে যায়। সে মুচকি এসে বলে দুজনে হয়তো এখন ভালো সময় কাটাচ্ছে, তাই ওদের ডিস্টার্ব না করাই ভালো। অন্যদিকে মেরি আর ওজো তাদের পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করেছিল। ওজো জানায় যখন তার দাদা জানতে পারে যে ওজোর কারণেই তার বাবা মায়ের দুর্ঘটনা ঘটেছিল, তখন সে ওজোর সাথে কথা বলা বন্ধ করে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। ওজো বলে যে ছোটবেলা থেকে সে খুব একাকী বড় হয়েছে। মেরি জিজ্ঞেস করে সে কি কখনো মাঝে ফিরে এসেছিল? ওজো হাসি মুখে জানায় যে সে একবার এসেছে আর মেরির জন্য এক বক্স জুসও নিয়ে এসেছিল। মেরির মনে পড়ে যায় যে সেদিন তার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আর সে সত্যি সেই জুসের বক্সটি পেয়েছিল। ওজো বলে যে সে তখন মেরির মায়ের কথা শুনে সেখান থেকে চলে গিয়েছিল। মেরু দীর্ঘশ্বাস ফেলে বলে ওজোর উচিত ছিল আরো কিছুক্ষণ সেখানে থাকা। তখন সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় যে ওজো চলে যাওয়ার পর মেরির মা মেরিকে বলেছিল যে তোমার বাবা খুব বড় মনের মানুষ ছিল, সে ওজোর প্রাণ বাঁচিয়েছে আর এ নিয়ে আমার মনে কোনো আফসোস নেই। আর সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। মেরির মুখ থেকে এসব কথা শুনে ওজোর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে ওঠে। মেরি এরপর তাকে বলে যে সে তার বাবার সাথে প্রায় এই জায়গায় আসতো। একবার যখন সে খুব কাঁদছিল তখন তার বাবা হঠাৎ এসে তাকে কাঁধে তুলে নেয়। মুহূর্তেই মেরির সব ভয় একদম চলে যায়। মেরি আকাশের দিকে আঙুল তুলে একটা তারা দেখিয়ে বলে ওই দেখো ওটা আমার বাবা। ওজো হেসে ফেলে বলে ওটা তারা নয় বোকা, ওটা একটা স্যাটেলাইট। তার কথা শুনে মেরি রাগি চোখে তার দিকে তাকায়। তখন ওজো তাকে হাসানোর চেষ্টা করে আর মেরির বাবার মতো করে মজা করে তাকে কাঁধে তুলে নেয়। ঠিক তখনই ওজোর পা পিছলে যায় আর দুজনেই মাটিতে পড়ে যায়। যন্ত্রণার বদলে দুজনে হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতেই তারা একে অপরের চোখের দিকে তাকায় আর ধীরে ধীরে কাছে এসে একে অপরকে কিস করে। পরের সিনে জায়ংকে দেখানো হয়। সে একা বসে কাঁদছিল। তার মনে পড়ে ওজোকে আটকানো সেই মুহূর্তটার কথা, যখন সে বলেছিল যে ওজো শুধু অপরাধ বোধ থেকে মেরির সাথে আছে, কিন্তু ওজো তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমি সত্যি সত্যি মেরিকে পছন্দ করি আর তুমি আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবে না। এসব মনে করে জায়ং নিজেকে সামলাতে পারছিল না। ঠিক তখন সাঙ্গুন সেখানে আসে আর তাকে একা বসে থাকার কারণ জিজ্ঞেস করে। জায়ং বলে যে আজ তার রানিং নেই, তাই এমনিতেই বসে আছে। সাঙ্গুন মুচকি এসে বলে যে সে রোজই দৌড়ায়। এরপর সে মজার ছলে জিজ্ঞেস করে তুমি কি তোমার ছোটবেলার বন্ধুর কাছে মনের কথা বলেছ? জায়ং ইতস্তত করে বলে যে সে হয়তো দেখতে অতটা সুন্দর নয়। সাঙ্গুন তাকে জোর না করে শুধু বলে সে চাইলে তার সাথে দৌড়াতে পারে। সাঙ্গুন দৌড় শুরু করলে জায়ংও তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে জায়ং যখন অনেকটা এগিয়ে যায় তখন সে দাঁড়িয়ে কেঁদে ফেলে আর বলে আমি সব গোলমাল করে ফেলেছি, তাদের মাঝখানে আমার আসাই উচিত হয়নি। সাঙ্গুন আড়াল থেকে তার সব কথা শুনে ফেলে। পরের সিনে ওজোকে মেরির বাড়িতে দেখা যায়। মেরির মা তাকে একটা কম্বল দিয়ে বলে যেন সে খুব বেশি মানসিক চাপ না নেয়। এরপর মা মেরিকে জিজ্ঞেস করে যে ওজো হুট করে এখানে কেন এসেছে। মেরি এগিয়ে গিয়ে বলে যে সে পরে সব বুঝিয়ে বলবে। আর এটি বলে সে নিজের ঘরে চলে যায়। তার মা তখন মনে মনে ভাবে যে দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। রাতে মেরি ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ওজোর মেসেজ আসে। সে লিখেছে যে আমার ঘরে এসো। মেরি পা টিপে টিপে ওজোর ঘরে গিয়ে দেখে যে ওজো তাকে ডেকেছে শুধু একটা পোকা তাড়ানোর জন্য। মেরি তার এই কাণ্ড দেখে রেগে গিয়ে বলে এইটুকু পোকা কি তোমাকে খেয়ে ফেলবে? পোকা তাড়িয়ে সে যে নিজের ঘরে চলে যেতে যায়, ওজো হঠাৎ তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কত শক্তিশালী। তার কথা শুনে মেরি হেসে ফেলে, কিন্তু ঠিক তখনই দরজায় টোকা পড়ে। মেরির মা ঘরে আসতেই ওজো তড়িঘড়ি করে মেরিকে নিজের কম্বলের নিচে লুকিয়ে ফেলে। মেরির মা কিছু একটা জিজ্ঞেস করে চলে যায়। ওজো বলে এখনই যেও না, তোমার মা বোধহয় এখনো বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু মেরি উকি দিয়ে দেখে যে বাইরে কেউ নেই। তারা আবারও একে অপরের চোখের দিকে তাকায় আর নিবিড় ভাবে একে অপরকে জড়িয়ে ধরে। সকালে ঘুম থেকে উঠে ওজো মেরির ঘরের দিকে উকি দিতে যায়। তখনই মেরির মা পেছন থেকে এসে বলে নাস্তা করে নাও। তিনজনে একসাথে নাস্তা করতে বসলে মেরির মা হঠাৎ বলে ওজো তুমি তো জানো যে মেরি ডিভোর্সি। আমি ওকে ওই বিয়ের রেজিস্ট্রেশনের জন্য জোর করেছিলাম, যার জন্য এখন আমার আফসোস হয়। মেরি ভীষণ লজ্জা পেয়ে বলে মা এবার থামো তো। কিন্তু তার মা থামেই না।
সে বলে বসে যে কাল রাতে তোমরা যখন একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিলে তখন এসব মনে ছিল না তোমাদের। কথাটি শুনে মেরি আর ওজো দুজনেই থমকে যায়। মা তখন অনেক ইমোশনাল হয়ে বলে, আমি শুধু চাই যে আমার মেয়েটা সুখে থাকুক। তোমাদের পরিবার যদি এই সম্পর্ক মেনে না নেয় তবে তাকে আবার কষ্ট পেতে হবে, আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। ওজো তখন খুব বিনয়ের সাথে বলে, আমার পরিবারে শুধু আমার ঠাকুমা আছে, আর সে এমনটা ভাবেই না। এরপর তারা তিনজন মিলে মেরির বাবার সমাধিতে ফুল দিতে যায়। ওজো সেখানে দাঁড়িয়ে মনে মনে মেরির বাবাকে ধন্যবাদ জানায়। তার মা মুচকি এসে বলে, যে বাচ্চাটাকে তোমার বাবা বাঁচিয়েছিল আজ সেই তোমার বয়ফ্রেন্ড, একেই বোধহয় ভাগ্য বলে। ঠিক সেই সময় মেরির ছোট বোন সোরির ভিডিও কল আসে। সে ওজোকে স্ক্রিনে দেখে অবাক হয়ে চিৎকার করে ওঠে আর বলে, তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছো নাকি? তার কথা শুনে মেরি হাসতে হাসতে বলে যে সে পরে তাকে সব বুঝিয়ে বলবে। সরি জানায় যে সে যে রেস্তোরাঁয় কাজ করে সেটি বন্ধ হতে চলেছে, তাই সে খুব শীঘ্রই কোরিয়ায় ফিরে আসবে। পরে মেরি আর ওজো তাদের মায়ের রেস্তোরাঁয় পৌঁছায়, যেখানে মেরির মা তাদের জন্য প্রচুর খাবার প্যাক করে রেখেছিল। মেরি একটি ভাঙা কেবিনেট দেখে সেটি পাল্টে ফেলার কথা বললে তার মা জানায় যে সে ওটাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই সে সেটা আর পাল্টাতে চায় না। এরপর দুজনে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখানে মেরি তার সিদ্ধান্তের কথা জানায়, সে সাঙ্গুনকে সব সত্যি বলে দেবে। মেরি বলে সে এখন সব পরিস্থিতি সামলানোর জন্য তৈরি, এমনকি যদি তার বিরুদ্ধে মামলা হয় তবুও। ওজো তাকে আশ্বস্ত করে বলে, তুমি যে সিদ্ধান্তই নাও না কেন আমি সব সময় তোমার পাশে আছি। অন্যদিকে মিয়ং জাঙ্গানের জন্য পার্কিং করতে করতে অনুযোগ করে বলে জাঙ্গান আমেরিকা গেলেই তাদের কথা ভুলে যাবে। সে আরো বলে যে ওজোর বদলে ইয়ংসুর ভবিষ্যৎ নিয়ে তার ভাবা উচিত। জাঙ্গান তখন বিরক্ত হয়ে বলে যে সে জানে যে তাকে কি করতে হবে। ইয়ংসু তার বাবাকে এয়ারপোর্টে ছাড়তে যাওয়ার সময় তাদের বিবাহ বার্ষিকীর কথা তুললেও জাঙ্গান তার দ্বিতীয় স্ত্রীর সাথে চ্যাটিং এ ব্যস্ত ছিল। ইয়ংসুর চোখে মুখে তখন প্রচন্ড রাগ ফুটে ওঠে। সে বুঝতে পারে যে তার বাবা তাকে অবহেলা করছে। অন্যদিকে চেয়ারম্যানের বেকারি ব্যবসার ৮০ বছর পূর্তি উপলক্ষে একজন রিপোর্টার তার সাক্ষাৎকার নিচ্ছিল। ইন্টারভিউ শেষে মিয়ং সেখানে এসে অভিযোগ করে যে চেয়ারম্যান সবসময় ওজোকেই প্রাধান্য দেয়, অথচ বড় হিসেবে ইয়ংসুরই সিও হওয়া উচিত। তার কথা শুনে চেয়ারম্যান কঠোরভাবে বলে যে ইয়ংসু ঠিক তার মায়ের মতো একজন ব্যর্থ মানুষ। তার কথা শুনে মিয়ং রাগে ফেটে পড়ে আর হুমকি দেয় যে তারা তাদের প্রাপ্য না পেলে সে চুপ করে বসে থাকবে না। এর মধ্যে মেরি আর ওজো একটি ফার্নিচার শপে যায়। ওজো চায় মেরির মায়ের রেস্তোরাঁটির জন্য নতুন আসবাবপত্র কিনতে। মেরি প্রথমে না করলেও ওজো বলে যে সে মেরির পরিবারের জন্য কিছু করতে চায়। কাকতালীয় ভাবে কিমের মা আর তার বোনও সেই দোকানেই ছিল। কিমের বোন লুকিয়ে মেরি আর ওজোর ছবি তুলে কিমকে পাঠিয়ে দেয়। সেই ছবি দেখে কিম রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। কিম নিশ্চিত হয়ে যায় যে ওজো আর মেরির সম্পর্কটা কেবল বস আর ক্লায়েন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। সে ওজোর ব্যাপারে খোঁজ নিতে শুরু করে আর জানতে পারে যে ওজো আসলে চেয়ারম্যানের নাতি আর কোম্পানির পরবর্তী সিও। এই তথ্য কিমকে চরম স্তব্ধ করে দেয়। পরের সিনে দেখা যায় যে মেরি বাড়িতে একা বসে আছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মেরি ভেবেছিল যে হয়তো ওজো এসেছে, কিন্তু দরজা খুলতে এসে দেখে যে সামনে ওজো নয় বরং কিম দাঁড়িয়ে আছে। কিমের হাতে তাদের বিয়ের সার্টিফিকেটটি ছিল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ভুয়া বিয়ের নাটকটা বেশ ভালোই সাজিয়েছিল তুমি। আসলে এখানে আসল ঘটনাটি ছিল কিম ইন্স্যুরেন্স অফিসে গিয়েছিল যাতে সে মেরি আর তার নিজের নামের যৌথ ইন্স্যুরেন্সের টাকাগুলো নিজের নামে করে নিতে পারে। সেখানে স্টাফরা তাকে জানায় যে এর জন্য বিয়ের আর ডিভোর্সের সার্টিফিকেট জমা দিতে হবে। কিম যখন কাগজগুলো খুঁটিয়ে দেখে তখন সে ডিভোর্সের কোনো নির্দিষ্ট তারিখ খুঁজে পায় না। স্টাফ তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের ডিভোর্স এখন পর্যন্ত কার্যকর হয়নি, কারণ ডিভোর্স এগ্রিমেন্ট বা চূড়ান্ত কাগজ এখনো জমাই দেয়া হয়নি। এই কথা শুনে কিম তো একেবারে অবাক হয়ে যায় আর তার পাশাপাশি সে মনে মনে হাসতেও থাকে। সে ধারণা করে যে মেরি হয়তো এখনো তাকে ভালোবাসে আর কেবল তার পরীক্ষা নিচ্ছে। সে একগুচ্ছ ফুল নিয়ে মেরির বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির নিচে কিছু মহিলা বলা বলি করছিল যে বাড়িটি নবদম্পতি লটারিতে পেয়েছে আর তার স্বামী খুব ভাগ্যবান। কিম প্রথমে সেসব কথায় কান না দিলেও পরে তার মনে পড়ে যায় যে সে নিজেও এই বাড়ির লটারির বিজ্ঞাপন দেখেছিল। সে সার্চ করে দেখে যে একটি আর্টিকেলে মেরি আর ওজোর ছবি দেয়া আছে। কিম বুঝতে পারে যে মেরি তাকে সব মিথ্যে বলেছে। কিম এতে প্রচন্ড ক্ষোভ নিয়ে মেরির ঘরে ঢুকে পড়ে। মেরি তাকে দেখে ভয় পেয়ে যায় আর পুলিশ ডাকার হুমকি দেয়। কিম তাকে পাল্টা ভয় দেখায় যে মেরি নিজেও জালিয়াতি করেছে, তাই সেও পুলিশ ডাকতে পারে। কিম তাকে বিয়ের কাগজ দেখিয়ে জানায় যে আইনি ভাবে তারা এখনো স্বামী স্ত্রী। তার এই কথা শুনে মেরি তো যেন আকাশ থেকে পড়ে। কিম তখন মেরির উপর চাপ সৃষ্টি করে বলে যে সে যেন ওজোকেই সব থেকে দূরে সরিয়ে দেয় আর কিম আর মেরি যেন এই বাড়িতে আবার একসাথে শান্তিতে থাকতে শুরু করে। মেরি তার কথায় সরাসরি মানা করে দেয় আর কিমকে মনে করিয়ে দেয় যে সে অনেকবার তাকে কল করেছিল, কিন্তু কিম তখন তার ফোন ধরেনি, বরং তাকে ধোকা দিয়ে, তাই এখন আর তার সাথে থাকা মেরির পক্ষে সম্ভব নয়। কিম রেগে গিয়ে হুমকি দেয় যে মেরি যদি তার কথা না শোনে তবে সে সাঙ্গুনকে সব সত্যি বলে দেবে। মেরি তখন সাহসের সাথে বলে যে সে নিজেই গিয়ে সব সত্যি জানাবে। কিম তখন আরো বড় চাল চালার চেষ্টা করে।
সে মেরিকেও রুখে দেয় আর ভয় দেখায় যে মেরি যদি মুখ খোলে তবে সে ওজোর গোপন তথ্য ফাঁস করে দেবে। সে সবাইকে এটা বলে দেবে যে কোম্পানির হবু সিও একজন বিবাহিত মহিলার সাথে নোংরা সম্পর্কে জড়িয়েছে। মেরি ওজোর বিপদের কথা ভেবে চুপ হয়ে যায়। অন্যদিকে ওজো মেরিকে কল করে দেখা করতে বলে, কিন্তু মেরি শরীর খারাপের অজুহাত দেয় আর তার সাথে দেখা করতে না করে দেয়। ওজো ভাবে যে মেরি হয়তো তার ঠাকুমার কথায় কষ্ট পেয়েছে। সে চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে সে জানায় যে কনসালটেন্ট নামের একটি কোম্পানিকে জাঙ্গান আমেরিকার সব ব্রাঞ্চ সামলানোর দায়িত্ব দিয়েছে, যার ফলে কোম্পানির নিয়ন্ত্রণ তাদের হাত থেকে চলে যেতে পারে। ওজো তখন অবাক হয়ে যায় আর তার মনে পড়ে যে জাঙ্গানের ফাইলে সেই কোম্পানির নাম দেখেছিল। সে সাথে সাথে তার লোকজনকে কল করে যে কনসালটেন্ট সম্পর্কে খোঁজ নিতে বলে। পরদিন মেরি খুব দুশ্চিন্তায় থাকে। সং তাকে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না, কারণ তার মাথায় শুধু কিমেশি হুমকিগুলো ঘুরছিল। ওজো এদিকে মেরির মুড ঠিক করার জন্য ইয়ংসু আর ওংসুকের কথোপকথন আড়ি পেতে শোনে যে কিভাবে গার্লফ্রেন্ডকে খুশি করতে হয়। সে তাদের টিপস গুলো নোট করে নেয়। ওজো মেরিকে ডেটে যাওয়ার জন্য কল করলে মেরি কাজের বাহানা দিয়ে বলে যে কোম্পানির 80তম বার্ষিকী শেষ হওয়ার আগেই সে দেখা করতে পারবে না। কল শেষ হতেই ওজোর কাছে তার লোকজনের পাঠানো একটি ইমেল আসে। সেই ইমেলে লেখা ছিল যে কনসালটেন্টের মালিক একজন কোরিয়ান মহিলা যার নাম জেসিকা। আগে তার একটা রেস্তোরাঁ ছিল যা এখন বন্ধ, আর তার একটি ছেলেও আছে। ওজো বেশ বিভ্রান্ত হয়ে পড়ে যে মহিলার সাথে জাঙ্গানের আসল সম্পর্কটা কি। অন্যদিকে মিয়ং এক ভাগ্য গণনাকারীর কাছে যায় যে তাকে সতর্ক করে বলেছে যে কাছের কেউ তাকে ধোঁকা দিতে চলেছে। মিয়ং এর সন্দেহ হয় যে তার মাই হয়তো এমনটা করবে। সে জাঙ্গানকে কল করলে সে তাকে শান্ত থাকতে বলে। ঠিক সেই সময় পাশে জেসিকা দাঁড়িয়ে তার সব কথা শুনছিল। সে জাঙ্গানকে চেপে ধরে জিজ্ঞেস করে সে মিয়ংকে কবে ডিভোর্স দেবে। জাঙ্গান বলে যে এখনো সঠিক সময় আসেনি, যখন আসবে তখন সে নিজে থেকে এই কাজটা করবে। জেসিকা তার কথা রেগে গিয়ে জানায় যে কোরিয়ার তার 27 বছরের এক ছেলে আছে আর সে এভাবে আর থাকতে পারছে না। জাঙ্গান মুখে রাজি হলো। তার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল যে তার মাথায় অন্য কোনো ফন্দি ঘুরছিল। ঠিক তখনই জাঙ্গানের ছেলে হেনরি স্কুল থেকে ফেরে আর তার সাথে মেরির ছোট বোন সুরিও ছিল। জেসিকা সুরিকে টাকা দিয়ে দ্রুত বিদায় করে দেয় যাতে জাঙ্গানের সাথে তার দেখা না হয়। অন্যদিকে ওজোর কাছ থেকে মেরি একটি মেসেজ পায় যেটি জরুরি মিটিং আছে, তাই তাকে দ্রুত অফিসে আসতে হবে। মেরি ভেবেছিল যে ওজো হয়তো ডিজাইনের ব্যাপারে কথা বলবে, কিন্তু ওজো তাকে অফিসের বাইরে নিয়ে যায় আর মেরির পছন্দের সব খাবার নিয়ে আসে। ওজো হাসি মুখে তাকে বলে যে অফিসের 4 দেয়ালের চেয়ে প্রকৃতির মাঝে মিটিং করা অনেক বেশি কার্যকর। ওজো মেরিকে বোঝানোর চেষ্টা করে যে তার ঠাকুমার কথা নিয়ে যেন সে এত বেশি না ভাবে, কিন্তু মেরি ম্লান হেসে বলে যে তাদের জীবন একে অপরের থেকে একদম আলাদা, তারা কখনো এক হতে পারে না। সে আরো বলে যে সে ঋণের জালে জড়িয়ে আছে, এই বাড়িটাও জালিয়াতি করে সে পেয়েছে, তাই ওজোর উচিত মেরির থেকে দূরে থাকা। মেরি ব্রেকআপের কথা বলে সেখান থেকে চলে যায়। তার কথাগুলো শুনে ওজো যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলার ভাষা যেন সে আর খুঁজে পাচ্ছিল না। বাসে করে মেরি তাদের কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে অঝরে কাঁদতে থাকে। ওজো তাকে টেক্সট করে জানায় যে যখনই মেরির মন ভালো হবে সে যেন তার সাথে কথা বলে। ওজো তার জন্য অপেক্ষা করবে। মেসেজটি পড়ে মেরি আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এই সবের মাঝেই লি শিয়ং মেয়ারের সাথে গাড়িতে ছিল আর সাঙ্গুন গাড়ি চালাচ্ছিল। মেয়ার তাদের হুমকি দিয়ে বলে যে সে যদি বোটে প্যালেসে বাড়ি না পায় তবে সে তাদের নতুন স্টোর খোলার অনুমতি দেবে না। মেয়ার চলে যাওয়ার পর লি শিয়ং সাঙ্গুনকে মনে করিয়ে দেয় যে সে একসময় সাঙ্গুনের জন্য আমেরিকায় পড়াশোনার সুপারিশ করেছিল, আর এখন সাঙ্গুন তার সামান্য একটা কথা রাখতে পারছে না। সাঙ্গুন জানায় যে বর্তমানে কোনো বাড়ি খালি নেই আর নতুন বাড়ির জন্য অন্তত 10 মাস সময় লাগবে। লি শিয়ং তাকে দ্রুত কোনো ব্যবস্থা করতে বলে। ঠিক সেই সময় ওজোর কাছে জাইয়ং এর মেসেজ আসে। সে তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় আর ওজোকে ডিনারে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু ওজো সরাসরি তা প্রত্যাখ্যান করে দেয়। জাইয়ং বুঝতে পারে যে ওজো আর মেরি ব্রেকআপ হয়ে গেছে। পরে জাইয়ং সাঙ্গুনের সাথে দেখা করে। সাঙ্গুন তার সমস্যার কথা শেয়ার করলে জাইয়ং তাকে পরামর্শ দেয় যে লি শিয়ং এর কোম্পানি তার ছেড়ে দেওয়া উচিত, কারণ সেখানে সে যোগ্য সম্মান পাচ্ছে না। সাঙ্গুন তার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। পরদিন অফিসে ওজো মিটিং এ ব্যস্ত থাকে। সোজং জানায় যে আজ তার জন্মদিন, তাই সে সবাইকে দুপুরের খাবারের আপ্যায়ন করে, কিন্তু মেরি না আসায় ওজোর মন খারাপ হয়ে যায়। অফিস থেকে বের হওয়ার সময় মেরির চোখে একটি ক্যাকটাস পড়ে আর তার ওজোর সাথে প্রথম দেখার কথা মনে পড়ে যায়। সেটি দেখে সে মৃদু হাসে। সেই রাতে ওজো মেরির বাড়ির সামনে গিয়ে তাকে কল করে, কিন্তু মেরি ঘরের আলো নিভিয়ে দেয় আর কলটি ইগনোর করে। ওজো নেতে ভীষণ মনে ফিরে আসে। পরদিন অফিসের সিকিউরিটি ওজোকে সিসিটিভি রুমে ডাকে। সেখানে দেখা যায় যে কিম অফিসের কর্মীদের কাছে ওজোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। কিম এখন নিশ্চিতভাবে জেনে গেছে যে ওজোর চেয়ারম্যানের নাতি। ওজো বিপদ আজ করতে পেরে সাথে সাথে মেরিকে কল করার চেষ্টা করে, কিন্তু সংযোগ না পাওয়ায় সে মেরির বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। এদিকে কিম মেরির সাথে দেখা করতে আসে। মেরি তাকে জানায় যে সে ওজোর সাথে ব্রেকআপ করে নিয়েছে আর কিম যেন তাকে আর বিরক্ত না করে, কিন্তু কিম মেরির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর দাবি করে যে সে এখন থেকে সবসময় মেরির সাথেই থাকতে চায়। মেরি পরিষ্কারভাবে তাকে না করে দেয় আর বলে
যে সে সাঙ্গুনকে সব সত্যি জানিয়ে দেবে। এতে কিম প্রচন্ড রেগে যায় আর মেরির উপর হাত তোলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ওজো সেখানে পৌঁছে যায় আর কিমকে সজোরে এক ঘুষি মারে। কিম তখনও হুমকি দিচ্ছিল যে সে তাদের ছাড়বে না, কিন্তু ওজো তাকে একটি অডিও রেকর্ডিং শোনায় যেখানে কিম নিজেই দাবি করছিল যে সে এই বাড়ির মালিক। ওজো তাকে মনে করিয়ে দেয় যে সে যদি মালিক হয় তবে এই জালিয়াতের দায় তার উপরও পড়বে। ফেসে যাওয়ার ভয়ে কিম আর একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। ওজো মেরিকে বলে যে তার আগে সব সত্যি জানানো উচিত ছিল। মেরি কাঁদতে কাঁদতে স্বীকার করে যে সে খুব ভয় পেয়ে গিয়েছে। ওজো তাকে আশ্বস্ত করে বলে যে সে সবসময় মেরির পাশে থাকবে আর সব ক্ষতিপূরণ সে নিজেই মিটিয়ে দেবে। এই বলে সে মেরিকে পরম মমতায় কিস করে। পরদিন সকালে ওজো অফিসের গেস্ট লিস্টে সাঙ্গুনের নাম দেখে বেশ ঘাবড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে এসে জানতে পারে যে সাঙ্গুন জাপান চলে যাচ্ছে আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না, যা শুনে ওজো স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনুষ্ঠানের দিন মেরি খুব সুন্দর করে সেজে আসে, যদিও সে মনে মনে বেশ নার্ভাস ছিল। ওজো তাকে তার ঠাকুমার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়, কিন্তু ভিড়ের কারণে সে আর কথা বলতে পারে না। তখনই জাঙ্গান ঘোষণা করে যে বটি কোম্পানির সিও আর সাং দুজনেই অনুষ্ঠানে আসছে। এই কথা শুনে ওজো একদম আতঙ্কিত হয়ে মেরিকে বাইরে ডেকে আনে। সে বলে যে তারা দুজনে এখানে এলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। মেরি তাদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিলেও ওজো ঝুঁকি না নিয়ে মেরিকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলে। মেরি যখন চলে যাচ্ছিল তখন চেয়ারম্যান তাকে থামিয়ে সরাসরি জিজ্ঞেস করে যে ওজোর সাথে তার কোনো পার্সোনাল সম্পর্ক আছে কিনা। মেরি সাহসের সাথে সত্যিটা বলে দেয়। চেয়ারম্যান জানায় যে সে এই বিষয়ে পরে কথা বলবে, কিন্তু তাদের এই সব কথাবার্তা সাং আড়াল থেকে শুনে ফেলে। সে সাথে সাথে কাউকে ফোন করে জানায় যে মেয়ার নতুন বাড়ি পেয়ে যাবে। এরপর সে ওজোর মুখোমুখি হয়ে সরাসরি জানতে চায় যে মেরির সাথে তার এই সম্পর্ক কি আসল নাকি স্রেফ কোনো সাজানো নাটক। ওজো কোনো উত্তর না দিয়ে চুপ থাকে। ঠিক সেই সময় জাইয়ং সেখানে এসে পৌঁছায় আর বলে যে সে সাঙ্গুনের সাথে একান্তে কথা বলতে চায়। ওজো সেই সুযোগে দ্রুত সেখান থেকে সরে যায়। সাঙ্গুন তখন জাইয়ং এর কাছে জানতে চায় যে সে ওজোকে ঠিক কিভাবে চেনে। জাইয়ং জানায় যে সে ওজোকে ছোটবেলা থেকেই চেনে। সাঙ্গুন তখন বুঝতে পারে যে ওজোই সেই ছেলে যাকে জাইয়ং পছন্দ করত। জাইয়ং তাকে আরো জানায় যে ওজো আর মেরির বিয়েটা আসলে নকল। সাঙ্গুন সাথে সাথে বলে ওঠে তবে তো তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করতে হবে। কিন্তু জাইয়ং আর দমে যাওয়ার পাত্রী নয়। সে জানায় যে সাঙ্গুনের এই বাড়িটা কেন প্রয়োজন সেটা সে জানে। সে সাঙ্গুনকে একটি ডিলের প্রস্তাব দেয়। সাঙ্গুন যখন জিজ্ঞেস করে যে সে কেন জাইয়ং এর কথা শুনবে, তখন জাইয়ং তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি জাইয়ং এর গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছিল, যেখানে লিসেয়ং আর মেয়ারকে ওই বাড়িটি নিয়ে গোপন আলোচনা করতে দেখা যাচ্ছিল। জাইয়ং হুমকি দেয় যে সাঙ্গুন যদি ওজোকে রক্ষা না করে তবে সেই ভিডিও ফাঁস করে দেবে। এতে সবাই জেনে যাবে যে লটারির পুরো বিষয়টি ছিল সাজানো। জাইয়ং এর মোক্ষম চালে সাঙ্গুন একদম চুপ হয়ে যায়। পরে লিসেয়ং আর সাঙ্গুন বাড়ি ফেরার সময় লিসেয়ং বাড়ির সমস্যার সমাধান হয়েছে কিনা তা জানতে চায়। সাঙ্গুন কোনো উপায় না দেখে মিথ্যে বলে দেয় যে সে বিষয়টা নিয়ে কাজ করছে। লিসেয়ং জানায় যে ডেভিড হোটেল ছেড়ে দিল হোটেলের নামে একটি বড় ফুলের স্ট্যান্ড পাঠিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে চেয়ারম্যান যখন জাঙ্গান আর লিসেয়ংকে বিদায় দিচ্ছিল তখন সাঙ্গুন সেই ফুলের উপর ডেভিডের নাম দেখে সন্দেহ করে। চেয়ারম্যানের আচরণ দেখে সে নিশ্চিত হয় যে কিছু একটা গোপন করা হচ্ছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় যে ডেভিডের সব সত্য বের করতে। জাঙ্গান আড়াল থেকেই নির্দেশ শুনে ফেলে। অন্যদিকে ওজো মেরিকে বাড়িতে ড্রপ করে আর জানায় যে সাঙ্গুন তাকে সত্যিটা জিজ্ঞেস করেছিল, হয়তো সে সবকিছু জেনে গেছে। মেরি ঘাবড়ে গেল। ওজো তাকে আশ্বস্ত করে যে জাইয়ং সব সামলে নেবে। সে আফসোস করে বলে যে আজ সে মেরিকে তার ঠাকুমার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করাতে চেয়েছিল, কিন্তু সেটার আর সুযোগ হয়নি। এরপর তারা একে অপরকে কিস করে। ঠিক সেই মুহূর্তে সেখানে সোরি এসে হাজির হয়। সোরি জানায় যে সে আজই আমেরিকা থেকে ফিরে এসেছে আর সরাসরি মেরির সাথে দেখা করতে এসেছে। ওজোকে দেখে সে মেরিকে বলে, মেরি তুমি সত্যি খুব ভাগ্যবতী। সোরি হাসতে হাসতে বলে যে ওজোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে, যা শুনে মেরি তড়িঘড়ি করে তা মুছে দিতে শুরু করে। ওজো এতে ভীষণ লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। পরের সিনে দেখা যায় যে গল্পের মোড় একদম ঘুরে গেছে। জাংহান চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে আর তাকে মিথ্যে বলে যে ডেভিড তাদের সাথে অনেক বড় প্রতারণা করেছে আর ইউএস প্রজেক্টটি পুরোপুরি ভুয়া ছিল। এই খবর শুনে চেয়ারম্যানের অবস্থা খারাপ হয়ে যায়। সে নিজের ওষুধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা পড়ে যায়। জাংহান এই সুযোগে তার ওষুধ বদলে দেয় আর নিষ্ঠুর ভাবে বলে যে এসব ইউএস এর সব টাকা আর কনসালটেন্ট কোম্পানি তার দখলে। সে তার আসল রূপ দেখিয়ে বলে যে চেয়ারম্যান তাকে কোনোদিন কিছুই দেয়নি, তাই এখন সে পুরো কোম্পানি দখল করে নেবে। চেয়ারম্যান অচেতন হয়ে পড়ে থাকে আর জাংহান হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মিয়ং, ইয়ংসু আর ওজো চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর জায়ং আর তার বাবা জানায় যে যদি তার দ্রুত জ্ঞান না ফেরে তবে তার প্রাণ সংশয় হতে পারে। জাংহান সেখানে মিথ্যে চোখের পানি ফেলতে থাকে আর গোপনে কাউকে কল করে তারপরে প্ল্যান শুরু করতে বলে। কিছুক্ষণের মধ্যেই কোম্পানির ভুয়া প্রজেক্টের খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায় আর কোম্পানির উপর বিশাল অঙ্কের জরিমানা দেওয়ার খাড়া ঝরে পড়ে।
ওজো এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে দাদি নিজে তাকে ডেভিডের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। এতে ওজো নিশ্চিত হয় যে সবকিছুর পেছনে জাংহানের হাত আছে। সে তার দাদির পাশে বসে ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই মেরি সেখানে এসে তাকে সাহস দেয়। মেরি তাকে পরামর্শ দেয় যে তার নিজেরই এই ঘটনার তদন্ত করা উচিত। ওজো তাকে জড়িয়ে ধরে, যা দেখে জায়ং বিষণ্ণ মনে সেখান থেকে চলে যায় আর একটি বারে যায়। বাড়ির সাঙ্গুন এসে জায়ংকে জিজ্ঞেস করে যে সে ওজোর জন্য এত কিছু কেন করছে, যখন ওজো তাকে পছন্দই করে না। জায়ং তখন খুব গভীর একটি কথা বলে। সে বলে যে যাকে ভালোবাসা যায় তার জন্য যে কোনো কিছু করা সম্ভব। সে সাঙ্গুনকে বোঝায় যে কেউ যদি তোমার উপকার করে থাকে তবে সারা জীবন সে অপরাধ বোধে না ভুগে বরং সে ঋণ শোধ করে দেওয়া উচিত। সাঙ্গুন তার কথা শুনে মৃদু হাসে। পরের সিনে দেখা যায় যে জেসিকা কোরিয়ায় ফিরে এসেছে। আসলে সেও ছিল জাঙ্গানেরই সহযোগী। জাঙ্গান জানায় যে বিকিউ কোম্পানি তারই। আসে চেয়ারম্যানের ৮০ বছরের পুরনো কোম্পানিটি বিক্রি করে দেওয়ার প্ল্যান করে ফেলেছে। তার কথা শুনে জেসিকা হেসে বলে যে এর আগে তার একটি জিনিস চাই। তখনই জাঙ্গান তাকে মিয়ং এর সাথে তার ডিভোর্স পেপারগুলো দিয়ে দেয়। অন্যদিকে অফিসের সবাই খবর পায় যে এখন থেকে বিকিউ কোম্পানি তাদের ম্যানেজমেন্ট সামলাবে। এতে কেউ কেউ ভয় পেয়ে যায়, আবার কেউ চাকরি হারানোর ভয়ে নতুন করে সিভি তৈরি করতে শুরু করে। ওজোই সবকিছুই লক্ষ্য করে। সে মেরিকে জানায় যে বিকিউ কোম্পানির মালিক সিলভিয়া নামের এক মহিলা। কিন্তু যখন সে সিলভিয়ার ছবি মেরিকে দেখায়, মেরি সেটি দেখে একদম চমকে যায়, কারণ এই ছবি ছিল জেসিকার। মেরি সোরির তোলা একটি ছবি দেখিয়ে জানায় যে সোরি যে রেস্তোরাঁয় কাজ করত তার মালিকও ছিল এই জেসিকা। দুজনেই বুঝতে পারে যে জেসিকা আসলে সব অনিষ্টের মূলে। মেরি ওজোকে পরামর্শ দেয় যে আগামীকাল মিটিং এ জাঙ্গানের আসল চেহারা সবার সামনে ফাঁস করে দিতে হবে। পরদিন ওজো, ইয়ংসো, জাঙ্গান আর জেসিকার মধ্যে মিটিং শুরু হয়। জেসিকা আর জাঙ্গান এমন ভান করে যেন তারা একে অপরকে চেনেই না। ওজো যখন কর্মচারীদের বেতনের কথা তোলে, জেসিকা তা সরাসরি নাকচ করে দেয় আর বলে যে সে কোম্পানির সব ফ্যাক্টরি বিক্রি করে দেবে। জাঙ্গান সাথে সাথে জেসিকার কথায় সায় দেয়। ওজো এতে প্রচন্ড রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইয়ংসো তার বাবার ড্রয়ারে ডিভোর্স এগ্রিমেন্ট খুঁজে পায়, কিন্তু সে তার মাকে কিছুই বলে না। পরে সে চেয়ারম্যানের জ্ঞান ফিরে আসার একটি মিথ্যে খবর ছড়িয়ে দেয় যাতে সে জাঙ্গানের রিয়েকশনটা দেখতে পারে। এই খবর শুনে রাতে জেসিকা হাসপাতালে পৌঁছায় আর চেয়ারম্যানকে বিষাক্ত ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ওজো সেখানে পৌঁছে জেসিকার হাত ধরে ফেলে। পুলিশ এসে জেসিকাকে হাতে নাতে গ্রেফতার করে নিয়ে যায়। সবাই তখন বুঝতে পারে যে ওজো আর মেরি আগে থেকেই জাল বিছিয়েছিল যাতে আসল অপরাধীকে সামনে আনা যায়। জেলে জাঙ্গান জেসিকার সাথে দেখা করতে আসে। জেসিকা বলে যে সে যদি দ্রুত ছাড়া পায় তবে তার ছেলে হ্যান্ডিকে নিয়ে সে আমেরিকায় চলে যাবে। জাঙ্গান কুটেলি এসে সেখান থেকে চলে যায়। এরপর ওজো জাঙ্গানের মুখোমুখি হয়ে জানায় যে সে সব সত্যি জেনে গেছে। জাঙ্গান তখন কান্নার নাটক শুরু করে আর দাবি করে যে জেসিকা তাকে ব্ল্যাকমেইল করেছিল, তাই এই কাজ করা ছাড়া তার কাছে আর কোনো উপায়ই ছিল না। ওজো গোপনে তার সব কথা রেকর্ড করে নেয়। ঠিক সেই সময় ইয়ংসো একটি পেন ড্রাইভ নিয়ে আসে যেখানে জাঙ্গানের গাড়ি রেকর্ড করার সব কল ছিল। ওজো সেখান থেকে বিশেষ কিছু না পেয়ে সরাসরি জেলে গিয়ে জেসিকার সাথে দেখা করে। সে জেসিকাকে জানায় যে জাঙ্গান এখন জেসিকা আর হ্যানরি উভয়কে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। তার কথা শুনে জেসিকা একদম স্তব্ধ হয়ে যায় আর বলে তুমি যদি হ্যান্ডিকে বাঁচানোর কথা দাও তবে আমি সব সত্যি বলে দেব। অন্যদিকে জাঙ্গান জেসিকার বাড়িতে গিয়ে পুরনো জিনিসপত্র খুঁজতে শুরু করে। কিছু না পেয়ে শেষমেশ হেনরির প্রিয় একটি নরম খেলনার উপর তার নজর পড়ে। সে ওটা ছিঁড়ে ফেলতেই ভেতর থেকে একটি পুরনো ফোন আর পেন ড্রাইভ বেরিয়ে আসে। ফোনে সেই দিনের সব মেসেজ ছিল যেদিন ওজোর বাবা মায়ের মৃত্যু হয়েছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় যে জেসিকাই ছিল সেই ট্রাক ড্রাইভার যে ওজোর বাবা মায়ের গাড়িটি আটকে দিয়েছিল, যার ফলে তাদের গাড়িটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। আর পেন ড্রাইভে ছিল সেই কল রেকর্ডিং যেখানে জাঙ্গান আর জেসিকা মিলে প্রেসিডেন্টকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। জাঙ্গান যখন এসব নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, ওজো ঠিক তার সামনে এসে দাঁড়ায় আর প্রচন্ড রাগে জিজ্ঞেস করে এই সব কি তুমিই করেছো? তখন ফ্ল্যাশব্যাকে ফিরে দেখা যায় যে জেসিকা ওজোকে বলেছিল যে হ্যান্ডির খেলনার ভেতরেই সব তথ্য লুকানো আছে। ওজো দেরি না করে হ্যান্ডিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল বলেই জেসিকা তাকে সব গোপন জায়গার হদিশ দেয়। জেসিকা শর্ত দেয় যে প্রমাণ পাওয়ার পর ওজোকে হেনরিকে জেজো আইল্যান্ডে নিয়ে গিয়ে তার এক আত্মীয়ের কাছে রেখে আসতে হবে, কারণ সে তাকে বিশ্বাস করে। এই কথা বলে জেসিকা যখন উঠে যাচ্ছিল তখনই ওজো তার ঘাড়ে একটা ট্যাটু দেখতে পায়। মুহূর্তের মধ্যে ওজোর চোখে ভেসে ওঠে তার বাবা মায়ের সেই দুর্ঘটনার রাত, যেদিন রাতে জেসিকাকে সে ওখানেই দেখেছিল। পুরনো স্মৃতি মনে পড়তেই ওজো আতঙ্কে হাঁপাতে শুরু করে আর জেল থেকে বেরিয়ে আসে। মেরি তাকে শান্ত করার চেষ্টা করলে ওজো তাকে সব কথা খুলে বলে। মেরি তাকে একটি নতুন তথ্য দেয় যে জেসিকা আগে তাদের কোম্পানিতেই কাজ করত। মেরি জানায় যে প্রথমবার থেকে জেসিকাকে নিয়ে তার সন্দেহ হয়েছিল, কারণ সে একসময় জাঙ্গানের সেক্রেটারি ছিল। তারা দুজনে 25 বছর ধরে একসাথে কাজ করছে। আর এটি শুনে ওজো নিশ্চিত হয়
যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের মাস্টার প্ল্যান আসলে জাঙ্গানি করেছিল। সিন প্রেজেন্টে ফিরে আসে, দেখা যায় যে জাঙ্গান সব প্রমাণ পরীক্ষা করছিল। সে একটি রেকর্ডিং শুনতে পায় যেখানে জেসিকা বলছে যে প্রেসিডেন্ট সব জেনে গেছে, আর সেই প্রেসিডেন্ট ছিল ওজোর বাবা। অতীতে ওজোর বাবা যখন জেসিকা আর জাঙ্গানের পরকীয়ার কথা জানতে পারে, তখন সে জাঙ্গানকে কোম্পানি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাঙ্গান তখন তার পায়ে পড়ে মিয়ং এর দোহাই দিয়ে ক্ষমা চায়। ওজোর বাবা নিজের বোনের কথা ভেবে তাকে আরেকটা সুযোগ দিয়েছিল, কিন্তু জাঙ্গান সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করে। এই সবকিছু ওজো বুঝতে পেরে সে প্রচন্ড রাগে ফেটে পড়লেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে। জাঙ্গান যখন সব প্রমাণ নিয়ে আত্মবিশ্বাসের সাথে বাড়ি থেকে বের হয়, তখন সে দেখে যে পুলিশ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। জালিয়াতির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে আর জানায় যে ডেভিডও ধরা পড়েছে। ঠিক তখনই ওজো সেখানে পৌঁছায় আর চিৎকার করে বলে, আমার বাবা মায়ের খুনিও এই জাঙ্গান। জাঙ্গান তখন এক শয়তানি হাসি এসে বলে, এই কেসের মেয়াদ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, ওটা দিয়ে এখন কিছুই হবে না। কিন্তু ওজো ঠান্ডা মাথায় জবাব দেয় যে আমি ওই কেসটা আবার নতুন করে ফাইল করেছি। ওজো একটি ভিডিও দেখায় যেখানে জাঙ্গানকে তদন্তকারী কর্মকর্তাকে ঘুষ দিতে দেখা যাচ্ছে। পুলিশ তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। আদালতে জাঙ্গানদের বিরুদ্ধে খুন, জালিয়াতি, প্রতারণা, অবৈধ বিবাহ, মানি লন্ডারিং, মিস্টার কোর হত্যা আর চেয়ারম্যানকে মারার চেষ্টার মতো অনেক গুরুতর অভিযোগ আনা হয়। বিচারক সব শুনে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। জাঙ্গান চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। মিয়ং তার মায়ের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ওর মুখোমুখি হওয়ার ক্ষমতাটুকুও হারিয়েছি, ও সব অন্যায় করেছে। অন্যদিকে ওজো তার বাবা মায়ের সমাধিতে যায়। মেরিও তার সাথে ছিল। ওজো তার বাবা মায়ের সাথে মনে মনে অনেক কথা বলে, আর মেরি তাদের উদ্দেশ্য করে বলে, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন ওজোকে আগলে রাখবো আর ওকে খুব সুখে রাখবো। অন্যদিকে হাসপাতালে চেয়ারম্যানের জ্ঞান ফিরে আসে। এতে সবাই খুব খুশি হয়। ওজো মেরিকে কল করে সুখবরটা জানায়। কল শেষ হতেই মিয়ং সেখানে আসে আর ওজোর কাছে ক্ষমা চায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ছোটবেলা থেকেই তোমাকে নিজের থেকে দূরে রেখেছি, কখনোই ভালোবাসা দেইনি। তুমি যদি আমার সাথে কথা না বলতে চাও, তবে আমি আর কখনো তোমার সামনে আসবো না। আর জাঙ্গানের কারণে যা ক্ষতি হয়েছে আমি সব মিটিয়ে দেব। ওজো তখন পরম মমতায় বলে, আপনি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আমি যদি আমার পিসির সাথেই কথা না বলি, তবে তোমার পরিবারই শেষ হয়ে যাবে। আমার তো আর কেউই থাকলো না, আপনি ছাড়া আমার আর কি আছে বলুন। তার এই কথা শুনে মিয়ং ডুকরে কেঁদে ওঠে আর ওজো তাকে শান্ত করার চেষ্টা করে। পরের সিনে ওজো আর মেরি সাঙ্গনের বাড়িতে গিয়ে তাকে সব সত্যি কথা খুলে বলে। বাড়ি থেকে বের হওয়ার সময় মেরি বলে যে সত্যিটা জানিয়ে দেওয়ার পর তার মন এখন একদম হালকা লাগছে, আর সে খুব শীঘ্রই এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে। ওজো মেরিকে তার সাথে থাকার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু মেরি তার কথায় রাজি হয় না। সে জানায় যে আপাতত সে শরীর বাড়িতে গিয়ে উঠবে। ওজো অনিচ্ছা সত্ত্বেও মেরির সিদ্ধান্ত মেনে নেয়। দিন অংশুক মেরির নতুন বাড়ির হাউস ওয়ার্মিং পার্টির জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে অফিসের বাকি সবাই মেরির জন্য উপহার কিনতে সুপার মার্কেটে যায়। সেখানে ওজো আর মেরিও ছিল। ওজো মেরির জন্য রাশি রাশি জিনিসপত্র কিনছিল আর মেরি তাকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে ওজো একটু অভিমান করলে মেরি তাকে ফিঙ্গার হাট দেখিয়ে মানিয়ে নেয়। ঠিক তখনই তারা সামনে অফিসের কলিগদের দেখে ফেলে আর চট করে লুকিয়ে ফেলে। ওজো অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা লুকাচ্ছি কেন? মেরি বলে যে আগে সঙ্গে সবটা জানাতে হবে, না হলে সে খুব কষ্ট পাবে। রাতে পার্টিতে সবাই মিলে একটি গেম খেলে। যে প্রশ্নের উত্তর দেবে না তাকে ড্রিঙ্ক করতে হবে। সবাই ওজোকে জিজ্ঞেস করে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। ওজো সরাসরি হ্যাঁ বলে দেয়, কিন্তু যখন মেরিকে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করা হয়, মেরি উত্তর না দিয়ে ড্রিঙ্ক করে নেয়। ওজো এতে খুব অবাক হয় আর সাথে বিরক্তও হয়। মেরি বারবার প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। ওজো এতে রেগে একপাশে গিয়ে দাঁড়ালে মেরি তার কাছে এসে ক্ষমা চায়। ওজো তখন তার কাছে রাগের সাথে জানতে চায়, আমাদের এই সম্পর্কটা সবার সামনে স্বীকার করতে তোমার এত সমস্যা কেন? মেরি আবারও একই কথা বলে যে সে আগে সঙ্গে জানাতে চায়। ঠিক তখনই অফিসের সবাই তাদের ঘিরে ধরে আর হাসতে হাসতে জানায় যে তারা দুজনকেই মার্কেটে একসাথে দেখে ফেলেছে। অংশুক তখন আরো এক ধাপে গিয়ে বলে যে সে তো তাদের অফিসে একসাথে দেখেছে। এতে সবাই অবাক হয়ে যায় আর খুশিতে তাদের অভিনন্দন জানায়। অন্যদিকে ইয়ংসো জেলে গিয়ে জাঙ্গানের সাথে দেখা করে। জাঙ্গান তখনও সব দোষ জেসিকার উপরই চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু ইয়ংসু তাকে সাফ জানিয়ে দেয় যে সে আর তার বাবার কোনো মিথ্যে বিশ্বাস করবে না। জাঙ্গান তার কাছে আপিলের জন্য সাহায্য চাইলে ইয়ংসু সরাসরি তা নিষেধ করে দেয়। এর মাঝে মেয়র আর লিসেয়ং এর সব জালিয়াতির খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এই জটিল পরিস্থিতি সামলানোর জন্য সাঙ্গনকে ডেকে পাঠানো হয়। সাঙ্গন এরপর সেই এতিমখানায় যায় যেখানে সে বড় হয়েছে। সেখানে জাইয়ংও ছিল। তারা দুজন একটি রেস্তোরাঁয় বসে গল্প করে। সাঙ্গন তার কষ্টের শৈশবের কথা মনে করে বলে যে কোনো পরিবার না থাকায় কিভাবে ছোটবেলায় তাকে চোর অপবাদ সইতে হয়েছিল। জাইয়ং মিষ্টি এসে বলে সে যদি হাসতে না জানে তবে জাইয়ং তাকে হাসতে শিখিয়ে দেবে। কথাটি শুনে সাঙ্গন প্রথমবারের মতো মৃদু হাসে। অন্যদিকে কিম সব জায়গায় চাকরির আবেদন করে ব্যর্থ হয়ে একদম ভেঙে পড়ে। সে নেশাগ্রস্ত অবস্থায় মেরির বাড়ির সামনে গিয়ে জানালা দিয়ে
ওজো আর মেরিকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এটি দেখে হিংসায় জ্বলে পড়ে সে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ওজো মেরির জন্য নাস্তা বানিয়ে তাকে অফিসে পৌঁছে দেয়। ঠিক তখনই কিম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেয়। সেখানে সে লিখে যে সকাল 10টায় প্রেস কনফারেন্স, সেখানে আমি ওজোকে সবার সামনে এক্সপোজ করে দেব। খবরটি শুনে মিডিয়া সরগরম হয়ে ওঠে। মেরি পোস্টে দেখে ভীষণ ভয় পেয়ে ওজোকে ফোন করে। ওজো সব শুনে তাড়াতাড়ি প্রেস কনফারেন্সের দিকে রওনা দেয়। এদিকে সাঙ্গুন তার কেবিনে বসে কিছু জরুরি কাগজপত্র দেখছিল। তখন তার লি সেয়ং এর বাবার কথা মনে পড়ে যায়। সে বলেছিল যে লি সেয়ং যে জালিয়াতি করেছে তাতে যেন সাঙ্গুন সব দোষ নিজের কাঁধে নিয়ে জেলে যায়। ঠিক সেই সময় লি সেয়ং সেখানে আসে। সে সাঙ্গুনকে মনে করিয়ে দেয় যে সে সবসময় সাঙ্গুনের উপকার করেছে। এমনকি ছোটবেলায় আংটি চুরির যে প্রাঙ্ক হয়েছিল সেটার দোষও সাঙ্গুন নিজের ঘাড়ে নিয়েছিল। সেই সাঙ্গুনের জীবন বদলে দিয়েছে আর এবারও সেই তার ভাগ্য ঠিক করবে। সাঙ্গুন তখন ব্যথিত হৃদয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমায় কোনোদিন বন্ধু ভেবেছিলে? লি সেয়ং চমকে উঠে উত্তর দেয়, হ্যাঁ, আমি তো সবসময় তোমার বন্ধুই ভেবেছি। কিন্তু সাঙ্গুন তার চেহারার এক্সপ্রেশন দেখে আসল সত্যিটা বুঝে ফেলে। বাড়ি ফেরার পর সাঙ্গুন উপলব্ধি করে যে লি সেয়ং এর কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা বৃথা। তার তখন জাইং এর কথাগুলো মনে পড়ে যে লি সেয়ং আসলেই ভুল পথে চলছে। সাঙ্গুন বুঝতে পারে যে সে লি সেয়ং এর প্রতিটি অন্যায় আবদার মেনে নিয়ে এতদিন বড় ভুল করে এসেছে। এখন সময় এসেছে নিজের কথা ভাবার। সে তার পোশাক কচ্ছপগুলোর দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। অন্যদিকে কিম প্রেস কনফারেন্সে ওজোর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলেও আসলে মিডিয়া সেখানে জড়ো হয়েছিল বোটে কোম্পানির জালিয়াতির মামলার খবর নিতে। বিচার প্রক্রিয়া শেষ করে সাঙ্গুন যখন বাইরে আসে, সাংবাদিকরা তাকে ছেঁকে ধরে। সাঙ্গুন দৃঢ়ভাবে বলে, আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়া উচিত। এই বলে সে গাড়িতে গিয়ে বসে। লি সেয়ং একের পর এক ফোন করতে থাকলে সাঙ্গুন শেষমেশ ফোন ধরে বলে যে সে তার নিজের দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু সেই সাথে সে পুরো সত্যিটাও ফাঁস করে দিয়েছে। এখন লি সেয়ং আর মেয়ার উভয়কেই তদন্তের মুখোমুখি হতে হবে। তার এই কথা শুনে লি সেয়ং রেগে গিয়ে বলে যে সাঙ্গুন তার উপকারে অমর্যাদা করেছে। সাঙ্গুন তখন শান্তভাবে জবাব দেয় যে আমি তোমার পাওনা শোধ করে দিয়েছি, তোমার সাথে আমার আর কোনো লেনদেন নেই। এই বলে সে ফোন কেটে দেয়। লি সেয়ং ভয়ে নীল হয়ে যায়। তখনই তার স্টাফ একটি ফাইল নিয়ে এলে সে নির্দেশ দেয় যে লটারিতে জেতা বাড়িটি যেন দ্রুত মেরির নামে করে দেয়া হয়। স্টাফ জানায় যে এখনো 3 মাস পূর্ণ হয়নি, কিন্তু লি সেয়ং বলে যে তার উপর বিচার চলছে। যদি লটারি জালিয়াতি ধরা পড়ে তবে তার সাজা আরো বেড়ে যাবে। এরপর স্টাফ তাকে কিমের একটি ইমেল দেখায় যেখানে সে বোটে কোম্পানির জালিয়াতি ফাঁস করার হুমকি দিচ্ছে। লি সেয়ং ঘাবড়ে গিয়ে কিমকে থামানোর জন্য লোক পাঠাতে বলে। কিম যখন প্রেস কনফারেন্সের জন্য তৈরি হচ্ছিল তখনই কিছু লোক সেখানে পৌঁছে তাকে জানায় যে সে অবৈধভাবে কনফারেন্স ডেকে কোম্পানির মানহানি করছে, তাই কোম্পানি তার উপর $10 মিলিয়ন ক্ষতিপূরণ মামলা করেছে। এই কথা শুনে কিম তো যেন আকাশ থেকে পড়ে। ঠিক সেই সময় মেরি সেখানে পৌঁছায়। তাকে দেখে কিম কান্নায় ভেঙে পড়ে আর মনে করে যে মেরি হয়তো এই সবকিছু করিয়েছে। কিন্তু মেরি তাকে আশ্বস্ত করে বলে যে সে এসবের কিছুই জানে না আর কিমের উচিত এখন এইসব প্রতিহিংসা ছেড়ে দেয়া। মেরি তাকে শান্ত করে বুঝিয়ে বলে যে কিম অতীতে যা কিছু করেছে তার জন্য মেরি তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কিম প্রতিহিংসার নেশায় এই সবকিছুর মাঝে ওজোকে টেনে এনে সবকিছু নষ্ট করছে। মেরি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ওজোর সাথে সে যে মানসিক প্রশান্তি পায় তা কিমের সাথে থাকার সময় সে কোনোদিনও পায়নি। তাই এখন তাদের দুজনেরই উচিত অতীত ভুলে নিজেদের জীবনে এগিয়ে যাওয়া। কিম শেষ পর্যন্ত মেরির কথা মেনে নেয়। সাঙ্গুন জাইয়ং এর সাথে দেখা করতে এলে জাইয়ং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে সে কি সত্যিই জেলে যাচ্ছে। সাঙ্গুন কোনো সরাসরি উত্তর দেয় না। সে শুধু বলে যে সে ওজোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি আর নিজের ভুলের সাজা সে মাথা পেতে নিয়েছে যাতে সে চিরতরে এই অপরাধবোধ থেকে মুক্তি পায়। জাইয়ং ইমোশনাল হয়ে বলে যে সে ওজোর জন্য নয় বরং সাঙ্গুনের জন্যই চিন্তিত ছিল। সাঙ্গুন তখন জাইয়ংকে বলে যে সে তার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে ভেবেছে, তাই সে জাইয়ংকে একটি বড় দায়িত্ব দিয়ে যায়। তবে সেই দায়িত্বটি ঠিক কি তা তখন বলা হয় না। পরের সিনে মেরি তার ডিভোর্স চূড়ান্ত করে আর ইন্স্যুরেন্সের টাকাও কিমকে দিয়ে দেয়। সে ওজোকে জড়িয়ে ধরে বলে এখন তুমি পুরোপুরি মুক্ত। তারা সেই লটারিতে পাওয়া বাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেরি কিছুটা ইমোশনাল হয়ে বলে যে বাড়িতে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সে বাড়িটিকে খুব মিস করবে। তারা বাড়ি থেকে বের হতেই বোটি কোম্পানি থেকে কল আসে। মেরি জানায় যে তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু স্টাফরা বলে যে তবুও তারা বাড়িটি মেরির নামে দিয়ে দিতে চায়। মেরি তা বিনয়ের সাথে না করে দেয়। এরপর সে ওজোকে জিজ্ঞেস করে যে সাঙ্গুন কেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না। ওজো বলে হয়তো কোম্পানিতে এখন এত সমস্যা চলছে যে তারা এসবের দিকে নজরই দিচ্ছে না। এদিকে জাইয়ং একা দৌড়াতে গিয়ে সাঙ্গুনকে খুব মিস করছিল। ঠিক তখনই সাঙ্গুন সেখানে হাজির হয় আর বলে যে সে শেষবারের মতো তার সাথে দৌড়াতে এসেছে। জাইয়ং বিষণ্ণ মনে জিজ্ঞেস করে তুমি কবে ফিরে আসবে। সাঙ্গুন কোনো উত্তর না দিয়ে দৌড়ানো শুরু করে। জাইয়ং আবার জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ওই দায়িত্বটা দিলে। সাঙ্গুন তখন মৃদু হেসে বলে কারণ আমি জানি তুমি আমার জন্য এইটুকু অবশ্যই করবে। পরের সিনে দেখা যায় মেরি যখন অফিসে ছিল
তখন হঠাৎ চেয়ারম্যানের কল আসে। সে মেরিকে দেখা করার জন্য ডাকে। এতে মেরি বেশ অবাক হয় আর নার্ভাসও হয়ে পড়ে। তার কলিগ সং হাসতে হাসতে মেরিকে বলে, এবার তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়েটা হয়ে যাবে। এতে মেরি লজ্জা পেয়ে যায়। এদিকে আমরা কিমকে দেখি, সে একটি ক্যাফেতে এক মেয়ের সাথে কথা বলছে। ঠিক তখনই তার মা আর তার বোন তাকে দেখে ফেলে। মেয়েটি কিমকে তার সে এক্সপোজ কনফারেন্স নিয়ে জিজ্ঞেস করলে কিম জানায় যে ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল আর সে এখন আর এসবের মধ্যে জড়াতে চায় না। মেয়েটি চলে যাওয়ার পর কিমের মা আর তার বোন জোর করে জানতে চায় যে মেয়েটি কি ছিল। কথা প্রসঙ্গে তারা যখন মেরি আর ওজোর সম্পর্কের কথা জানতে চায় তখন তারা হিংসায় জ্বলে ওঠে আর মেরির বিয়ে ভেঙে দেওয়ার প্ল্যান করে। অন্যদিকে চেয়ারম্যান মেরির সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে মনে করিয়ে দেয় যে তারা মেরির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখনো যাচাই করেনি। চেয়ারম্যান বলে, আমি মেরির সাথে মিশেছি, ও খুব ভালো মেয়ে। ঠিক সেই মুহূর্তে কিমের মা আর তার বোন সেখানে গিয়ে হাজির হয়। তারা মিথ্যে করে বলে যে কিম আর মেরির বিয়ে হওয়ার কথা ছিল। তারা মেরিকে টাকা লোভী বলে অপবাদ দেয় আর তার পরিবার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে। এসব শুনে চেয়ারম্যান ওজোকে কল করে। ওজো তখন মেরির সাথেই ছিল। চেয়ারম্যান হঠাৎ দেখা করার প্ল্যান বাতিল করায় ওজোর মনে কিছুটা সন্দেহ হয়। তবে সে মেরির মন খারাপ হবে ভেবে মিথ্যে বলে যে চেয়ারম্যানের শরীর খারাপ, তাই আজ সে দেখা করতে পারবে না। মেরি বলে যে সে অন্য কোনো দিন দেখা করে নেবে আর সে অফিসের দিকে চলে যায়। ওজো চেয়ারম্যানের কাছে পৌঁছালে সে সরাসরি ওজোকে জিজ্ঞেস করে মেরি কি আগে ডিভোর্সি ছিল। তার প্রশ্ন শুনে ওজো মাথা নিচু করে বলে যে সে তাদের সবটা গুছিয়ে বলতে চেয়েছিল। পরের সিনে কিমকে খুব বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। সে আফসোস করে বলে যে মেরিকে হারিয়ে সে অনেক বড় ভুল করেছে, কারণ মেরির সাথেই তার জীবনের সব সাফল্য জড়িয়েছে। ঠিক তখনই তার বোন তাকে ফোন করে অহংকারের সাথে বলে, আমি মেরির বিয়েটা একদম বরবাদ করে দিয়েছি। তার বোনের এই কথা শুনে কিম তার উপর ভীষণ রেগে যায় আর মেরিকে মেসেজ করে তার কাছে ক্ষমা চায়। কিমের মেসেজ পড়ে মেরি বুঝে ফেলে যে কেন চেয়ারম্যান তার সাথে দেখা করতে রাজি হয়নি। মেরি ওজোকে কল করলে ওজো আবারও মিথ্যে বলে যে সে পরে মিটিং ঠিক করে দেবে। মেরি সব বুঝেও তাকে আর কিছুই বলে না। তখনই মেরির মা কল করে মিটিং এর ব্যাপারে জানতে চাইলে মেরি তাকে সব সত্যি বলে দেয়। তার মা এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। পরদিন মেরির মা সুরিকে সাথে নিয়ে সিউল পৌঁছায় আর মাঝ রাস্তায় কিমের মায়ের চুল ধরে পেটাতে শুরু করে। সুরি ও কিমের বোনকে আচ্ছা করে মার দেয়। এদিকে এই পরিস্থিতির কারণে ওজো আর মেরির মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতে থাকে। একদিন তারা একটি ক্যাফেতে দেখা করে। ওজো জানায় যে ইয়ংসু স্পোর্টস বিজনেস শুরু করেছে। কিছুক্ষণ পর ওজোর ফোনে একটি কল আসে আর সে কথা বলতে বাহিরে যায়। মেরি বিল দেওয়ার সময় ওজোর কথাগুলো সে আড়াল থেকে শুনে ফেলে। ওজো ফোনে চেয়ারম্যানকে বলছিল, আপনার আরো একবার ভাবা উচিত। তার কথা শুনে মেরি ভুল বুঝে। সে ভাবতে থাকে যে চেয়ারম্যান হয়তো ওজোকে তার সাথে মিশতে নিষেধ করছে। এটা ভেবে অভিমানে মেরি ক্যাফে থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যে ওজোর বাড়িতে ইয়ংসো আর তার পিসু উপস্থিত হয়। চেয়ারম্যান ঘোষণা করে যে সে একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে, যদিও সিদ্ধান্তটি কি তা তখনও জানানো হয়নি। অন্যদিকে মেরি একটি পার্কে বসে বিষণ্ণ মনে সময় কাটাচ্ছিল। ওজো তাকে কল করে জিজ্ঞেস করে, এত অন্ধকারে একা কেন বসে আছো তুমি? তখনই মেরি দেখে যে ওজো তার সামনে দাঁড়িয়ে আছে। ওজো জিজ্ঞেস করে, তুমি ক্যাফে থেকে কেন আমাকে কিছু না বলেই চলে এসেছো? মেরি ইমোশনাল হয়ে বলে, কারণ চেয়ারম্যান তোমাকে আমার সাথে মিশতে না করে দিয়েছে। আমি চাই না আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক। ওজো তখন সব সত্যি খুলে বলে। সে জানায় যে চেয়ারম্যান ওজোকে নতুন সিইও হিসেবে ঘোষণা করেছে আর সে মেরিকেও মেনে নিয়েছে। ওজো বলে যে সেদিন সে দাদিকে সব বুঝিয়ে বলেছে যে মেরির অতীতে কিছু ভুল থাকলো সে মানুষ হিসেবে খুব ভালো। এরপর ওজো হাঁটু গেড়ে বসে মেরিকে একটি আংটি পরিয়ে দেয় আর তাকে প্রপোজ করে। ওজো মেরিকে জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি? এতে মেরি ভীষণ খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। এরপর তারা দুজনে চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। মেরি তার অতীতের ভুলের জন্য তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় আর কথা দেয় যে ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। চেয়ারম্যান তাকে স্নেহ ভরে ক্ষমা করে দেয়। ঠিক তখনই ইয়ংসু আর মিয়ং সেখানে আসে। মিয়ং তাকে দেখে হাসি মুখে বলে, মেরি দেখতে অনেকটা তার মায়ের মতোই। মেরি তো অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে তার মায়ের সাথে কবে দেখা করেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চেয়ারম্যান নিজেই মিয়ং আর ইয়ংসুকে মেরির গ্রামের বাড়িতে পাঠিয়েছিল। তারা মেরির মায়ের রেস্তোরাঁয় গিয়ে দেখেছিল যে সে কতটা দয়ালু। প্রতিদিন একটি অনাথ মেয়েকে সে বিনামূল্যে খাবার খাওয়ায়। মিয়ং তখন তার দাদিকে ফোন করে জানায় যে মেরির পরিবার সত্যি খুব ভালো মনের মানুষ। সিন প্রেজেন্টে ফিরে আসে। মিয়ং মেরিকে বলে ইয়ংসুর জন্য একটি ভালো মেয়ে খুঁজে দিতে। মেরি সানন্দে তার কথায় রাজি হয়ে যায়। ওজো জানায় যে সে যেহেতু এখন নতুন সিইও তাই তারা কিছুদিন সময় নিয়ে তারপর বিয়ে করার প্ল্যান করবে। চেয়ারম্যান তাদের সিদ্ধান্তে সম্মতি দেয়। পরের সিনে জাং ইয়ংকে দেখা যায়, যার কাছে এখন সাঙ্গুনের কচ্ছপগুলো রয়েছে। এটাই ছিল সেই দায়িত্ব যা সাঙ্গুন তাকে দিয়ে গিয়েছিল। সাঙ্গুন এই কচ্ছপগুলোকে খুব ভালোবাসে, কারণ তার একাকিত্বের সময় এই কচ্ছপই তার পরিবারের মতো ছিল আর তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। তাই এই দায়িত্ব দেওয়ার জন্য সে জাইয়ংকে বিশ্বাস করেছে। জাইয়ং সাঙ্গুনকে খুব মিস করছিল। সাঙ্গুন তখন জেলে ছিল। জাইয়ং তাকে নিয়মিত চিঠি লেখে, কচ্ছপের ছবি পাঠায় আর জানায় যে সে তার জন্য অপেক্ষা করছে। 1 বছর পর ওজো আর মেরির বিয়ের দিনটি আসে। সুরির সৌজন্যে
মেরির মায়ের রেস্তোরাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তাদের ব্যবসা এখন তুঙ্গে। মেরি তখন মজা করে জিজ্ঞেস করে যে ইয়ংসু আর সুরিকে একে অপরকে ডেট করবে, কারণ ইয়ংসুর ব্যবসা খুব একটা সুবিধা করতে পারছে না। এই কথা শুনে সুরি শুধু রহস্যময় হাসি হাসে। যা ইয়ংও বিয়েতে আসে। আর তখনই সাঙ্গুনের কল পায় সে। সাঙ্গুন জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি বিয়েতে চলে এসেছে। তারা একে অপরের দিকে তাকায় আর বোঝা যায় যে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হচ্ছে। বিয়ের আসরে ইয়ংসু হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে। বরকনের সাজে অজু আর মেরিকে অপূর্ব সুন্দর লাগছিল। সবার আনন্দ আর হাসি মুখের মধ্য দিয়েই এই চমৎকার ড্রামাটি শেষ হয়ে যায়। তো এই ড্রামার স্টোরিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর এমনই সব সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।